পর আচ্ছা, আমরা যে সিনোফার্মের টিকাটা দিলাম, এই টিকারই তো দেখলাম যে ইন্টারভাল পিরিয়ডটা কম। তো এই টিকাকে তো সবাই একটু তুচ্ছ তাচ্ছিল্য টাইপেরই মনে করতেছিল, কিন্তু দেখলাম হিসাবে তো এই টিকাটাই সবচেয়ে ভালো হওয়ার কথা। এটা আসলে ব্যাপারটা কি, তোরা কেউ জানিস? নাফিসা জানিস? না, জানি না, বাট এটা শুনছি যে মানে যেটা যতটুকু ভালো বলছে, মানে যেহেতু মডার্নাটা আবার সবচেয়ে ভালো বলতেছে ফাইজার কোম্পানিটা, হ্যাঁ। তো ওইটাও ডিসকন্টিনিউ করছে। ও ঠিক। সিনোফার্মার, হ্যাঁ এটাই বলছে যে সিনোফার্মার কাজ হচ্ছে বলেছে একটা 6% কাজ করবে, কিন্তু ডিসকন্টিনিউ করবে। উম, আর আর মানে জনসন নতুন এতে কিছু একটা করার কথা। আর জনসন অ্যান্ড জনসন যেটা, সেটা কোন কোন দেশে দেয়? যেটা একটা ডোজ দেখলাম দেখালো। এটা কি? সেটাই, ওটা মনে হয় অত চলে না যদি। আমার ছোট বোন ফাইজার নিয়ে দৌড়ে সমস্যা নেই, খারাপ লাগছে। ও, ফাইজার মডার্না পাওয়ার কথা না, না সিনোফার্ম পাওয়ার কথা না? এটা হচ্ছে তোর মডার্নার জন্য, মনে হয় তোদের যে ডোসেজ যার যেটা ওটা কি যেন বলে, যে ভাগ্যে যেটা পড়ছে। হ্যাঁ যার ভাগ্যে যেটা পড়বে। তো সবার জন্য পড়ছে, তো ওদের সবার জন্য ফাইজার হচ্ছে। হুম। তারপর এমনি কোনো স্যার বা তারপর ডক্টরের? হচ্ছে 2-3 দিন পরে দেখলাম তেমন একটা খারাপ লাগলো না, পরে 2 দিন পর থেকে ডোজটা এত হয়ে গেছে, মানে হুম। হচ্ছে কনস্টিটিউট নিয়ে আসতে হয়েছে পরে। আম্মুর হয়েছিল প্রথমবার যখন দিছিল, একদম লো প্রেশার। আচ্ছা আচ্ছা, পেট ব্যথা। কি আর, আমার এই সিনোফার্ম দেওয়ার পরেই তো 2-3 দিন একটু গা হাত পা ম্যাজ ম্যাজ করতো, ভাল লাগতো না। আমার কিছুই হয়নি, আমি জানি না আমার কিছুই হয়নি। তো তাহলে তোর বডিতে অ্যান্টিবডি তৈরি হয়নি, যা। ফুয়াদ না, জুরামিন ফুয়াদ। এটা হুম। আমি জানলাম কিছু।
হ্যাঁ, তাহলে আজকে শুরু করে। আচ্ছা, আজকে শুরু করি। আজকে আমাদের টপিক হলো সার্জারি ওয়ার্ডের একটা শর্ট কেস, এক্সামিনেশন অফ আলসার। এটা সবচেয়ে বেশি কমন এবং আমাদের ডে টু ডে লাইফে খুব বেশি দেখা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে কথা ফুয়াদ? হুম, আচ্ছা। তো আলসার তো আমাদের ডে টু ডে লাইফে সবচেয়ে বেশি দেখা যায়, যেমন জাস্ট কোনো একটা জায়গায় কেটে গেলেই আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় কিন্তু সেটাকে আলসারই বলা হয়। শুধুমাত্র যে আমরা দেখবো যে একটু বিকট বিকট ছবিগুলো যেগুলো শুধুমাত্র এগুলোই আলসার, সেটা না। জাস্ট দুইটা জায়গা মানে মানে স্কিনের কোনো একটা কন্টিনিউটি লস হলো, শার্প কোনো একটা উইপন দিয়ে হয়তো বা কেটে গেল, জাস্ট দেখা গেল যে স্কিনটা দুই দুই মানে দুইটা আর কি মার্জিন দেখা যাচ্ছে, সেটাকেই আমরা আলসার বলতে পারি। সো আলসারের একটা ডেফিনেশন আছে, আগে কিছু থিওরি পড়াশোনা করে তারপরে যেসব প্র্যাকটিক্যাল লাইফের জিনিসপত্র সেগুলো একটু মানে দেখবো। আচ্ছা, আলসারের একটা ডেফিনেশন আছে, এটা যদি মনে করো যে এটা পড়বে, এটা পড়তে পারো, আরও একটা আছে দেখো। এটা ডেফিনেশনটা হলো, অ্যান আলসার ইজ এ ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ দ্য কভারিং এপিথেলিয়াম। কভারিং এপিথেলিয়াম এখন কি কি আছে? স্কিন বা মিউকাস মেমব্রেন। জাস্ট দুইটা মানে মানে এপিথেলিয়ামের যে কভারিং এপিথেলিয়াম থাকে সেটা কোনো জায়গায় যদি কন্টিনিউটি লস হয়, তাহলে সেটাকে আমরা আলসার বলতে পারি। কি কি অনেক উপায় হতে পারে, যেমন জাস্ট একটা শর্ট মানে শার্প উন্ড ইনজুরি, এটার মাধ্যমে হতে পারে। আমরা যে মানে ডে টু ডে লাইফ অনেক সময় পড়ে যাই, তার ফলে দেখা যায় যে ছিঁড়ে যায় কোনো জায়গায় বা ছড়ে যায়, এটাও একটা আলসারের মধ্যেই পড়ে। সাধারণত আমরা যেগুলো মানে এগুলো তো খুব তাড়াতাড়ি শুকায় যায়, ওই জন্য এগুলোকে আমরা খুব একটা আলসারের মধ্যে আনতে চাই না, কিন্তু আসলে এগুলো আলসার। আচ্ছা, আলসারের আবার পার্ট আছে কিছু, যে মার্জিন, এজ, ফ্লোর এবং বেস। একটা আলসারকে আমরা পুকুরের মানে ঘাটের সাথে তুলনা করতে পারি, যে পুকুরের ঘাট আছে এবং পানি আছে এবং নিচে কিছু মানে মাটি আছে, এইভাবে যদি কল্পনা করি, তাহলে দেখা যাবে যে রাস্তা আগে শুরু হয়েছে, তারপরে পুকুরের পাড় শুরু হয়, যে সিঁড়ি দিয়ে দিয়ে, সেখান থেকে ওই সিঁড়ি দিয়ে দিয়ে শুরু করতে করতে একটা লেভেলে যে সিঁড়িটা পানি পায়, এই পানির একটা লেয়ার থাকে, তার নিচে থাকে সাধারণত মাটি বা গ্রাউন্ডের যে স্তরটা। সো এইখানে যদি আমরা ওইভাবে বুঝতে চাই একটা আলসারকে, তাহলে এই যে একটা মার্জিন, আলসারের মার্জিনটা হলো সেইটাই, যেটা একটা ট্রু স্কিন আছে না আমাদের, বা স্কিন যেটা বলি, তার ফলে তারপরে কিন্তু একটা জায়গায় আছে যে আলসারটা শুরু হলো যেখান থেকে। সো এটা যদি আমি আলসারের আর হলো আলসারের ফ্লোর কোনটা, জাস্ট আমি বাইরে থেকে মানে শুধুমাত্র চোখ দিয়ে মানে আলসারের যে অংশটুকু দেখতে পাবো সেটাকে বলবো ফ্লোর। সেটা লাল হোক আর যেই কালারেরই হোক, সেটাকে আমরা বলবো ফ্লোর। এই ফ্লোর থেকে মার্জিন পর্যন্ত বা ট্রু স্কিন পর্যন্ত যাইতে আমাদের যেসব স্ট্রাকচার পড়বে এর মাঝখানে, সেটাকে আমরা বলবো এজ। তাহলে মার্জিন কি? মার্জিন হলো এই যে স্কিনটা আছে এবং এই এজটা আছে, এটার যে জাংশন পয়েন্ট সেটাকে বলা হয় মার্জিন। আর ফ্লোর কি? আমি খালি চোখে জাস্ট যে অংশটুকু করে দেখবো আলসারে, সেটাকে বলা হবে ফ্লোর। আর এজ মানে কি? ইন্টারভেনিং এরিয়া বিটুইন দ্য মার্জিন অ্যান্ড ফ্লোর, এটাকে বলা হয় এজ। আর এই পুরো আলসারটা যে অংশের উপর বসে আছে তাকে বলা হয় বেস। ক্লিয়ার? হ্যালো? হুম। আচ্ছা, এখন এজ কয়েক রকমের হয়ে থাকে, সেইখানে পাশে একটু উদাহরণ উদাহরণ দেওয়া আছে, কিন্তু এগুলো আবার আসবে, আগে দেখতে থাকা। নর্মাল যে এজটা আছে সেটা মূলত আমরা স্লপিং এজ দিয়ে বুঝতে সুবিধা হয়। আমি সিঁড়ির যে উদাহরণটা দিলাম সেটা হলো স্লপিং এজের মতো। আর সিঁড়ির মতো যদি আমরা কোনো স্লপিং এজ পাই, তাহলে সেই জিনিসটা একটা ভালো পয়েন্ট, মানে এটা হিলিং আলসার, মানে আলসারটা পরবর্তীতে আমরা চিকিৎসা করলে ভালো হবে। এছাড়াও একটা এজ আছে, সেটাকে বলা হয় আন্ডারমাইন্ড এজ। আন্ডারমাইন্ড এজটা কিরকম? দেখো, এখানে স্কিনটা এখানে আছে, আর এই সাবকিউটেনাস স্ট্রাকচারগুলো কিন্তু মানে ফ্লোরের ওপরে আছে। সো আন্ডারমাইন্ড এজের ক্ষেত্রে দেখা যায় যে এজের এইখানে মানে এজগুলোতে একটা ইনফেকশন বা ইনফেকশন এবং ইনফ্লামেশনগুলো স্কিনের চেয়ে বেশি হয়, এই জন্য স্ট্রাকচারগুলো এদিকে লস হয়ে যেতে থাকে। তাই ওই যে আমরা প্রোব আছে না, মানে আলট্রাসোনোগ্রাম করে যেসব প্রোব দিয়ে, বা এই যে টিভিএস করে প্রোব দিয়ে, এই টাইপের যদি একটু কোনো ছোট আকারের প্রোব মানে আমরা ইনসার্ট করতে পারি এই আন্ডারমাইন্ড এজের মধ্যে, খুব ভালো করে গেঁথে যায়। তো এই আন্ডারমাইন্ড এজগুলো দেখা যায় টিউবারকুলার আলসার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। তারপরে কি আর একটা আছে, পাঞ্চ আউট মার্জিন। পাঞ্চ আউট মার্জিন খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা
ওয়ার্ডে যেসব মানে আলসারের পেশেন্ট পাবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে আলসারগুলাই নন স্পেসিফিক টাইপ অফ ট্রপিক আলসার, এবং তার মধ্যে আবার ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক আলসারগুলোই বেশি থাকে। এই পাঞ্চ আউট মার্জিনের ক্ষেত্রে দেখা যায় যে হুট করে এই যে রামসাগর দিঘি দেখবা, রামসাগর দিঘি কিন্তু ওইভাবে স্লপ নাই, হুট করে একটা জায়গায় গিয়ে মনে হয় যে পানি শুরু হয়ে গেছে, ওইভাবে কিন্তু পুরো ঘাটটা বাঁধা নাই ওদের। সো ওরকম মনে করো যে জাস্ট একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে মার্জিনের সাথে, মার্জিন আর এজ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে যেরকম মানে এজ পাওয়া যাচ্ছে আর কি, এজের যেরকম কন্ডিশনটা দেখা যাচ্ছে সেটাকে বলবো আমরা পাঞ্চ আউট মার্জিন। আর একটা হলো স্লপিং এজ। সো আমি তো বুঝতেই পারছি যে আমরা যে পুকুর ঘাটের সিঁড়ির সাথে যেটা তুলনা করতেছি, এবং এটা খুব ভালো একটা এজ, এবং এরকম পাইলে আমরা বলবো যে হিলিং অঞ্চল। এই ক্ষেত্রে খুব একটা বেশি চিন্তা ভাবনার কারণ নাই, ভালো করে ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর আর একটা মার্জিন দেখতে, এটা আসলে এজ হবে, এগুলো মার্জিন না, ভুল করে লিখছে এখানে ইভার্টেড, মানে আচ্ছা ঠিক আছে, এজটা এদিকে যে মার্জিনটাকেও ইভার্টেড করে ফেলে, ওই জন্য এটাকে আসলে ইভার্টেড এজই বলা হয়, মার্জিন না। তো এটা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে দেখা যায়, এই বাইরের দিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে। আর ব্যাজালসের কার্সিনোমাতে রোলড আউট মার্জিন দেখা যায়, পুরো মানে যেই ইয়াটা আছে, মানে আলসারের যে মার্জিনটা আছে ওইখানে এজগুলো রোল 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 হয়ে থাকে। দেখে তোমার মনে হবে যে যে কদম ইয়া, হ্যাঁ, কদম ফুল, কি কদম ফুল না, গাঁদা ফুল, হ্যাঁ গাঁদা ফুল মনে হবে যে চতুর্দিক দিয়ে আছে ছোট ছোট অনেক ছোট করে, বা স্টিচ করে দিলে যেরকম লাগে দেখতে সেরকম মনে হবে যে রোল আউট করে আছে। এবং এটা খুব খারাপ, কিন্তু খুব একটা ভালো না, কারণ এটা একটা কার্সিনোমার জন্য হয়, বেজাল সেল কার্সিনোমা। এখন একটা টার্ম আছে, সেটা হলো গ্রানুলেশন টিস্যু। একটা নর্মাল আলসার দেখো, এই যে এইখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এগুলোকেই যদি এগুলোকে একসাথে বলা হয় গ্রানুলেশন টিস্যু। এই যে লালগুলো, হলুদগুলোর যদিও আরো আলাদা নাম আছে, ওগুলোকে স্লাজ করে, সেগুলোকে একসাথে স্লাজ বলা হয়। আর সবচেয়ে ভালো গ্রানুলেশন টিস্যুর মানে হলো এক্সাম্পল হলো যে এই যে এটা আমি এখন যেটা কার্সার দেখাচ্ছি, অর্থাৎ কিছু এই যে দেখো এরকম কি কি দিয়ে কম্পোজিশন হয়। একটা নিউলি ফর্ম ক্যাপিলারিস থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, পারফ্লোটিং ফাইব্রোব্লাস্ট, এবং ইনফ্লামেটরি সেল অফ দ্য ইডিমোটাস স্টোমা। এখন এই ব্যাপারটা কি, এগুলো তো সব মাথার উপর দিয়ে গেল। আচ্ছা আগে আর একটু দেখে নাও যে এই গ্রানুলেশন টিস্যুর টাইপ কি কি আছে। একটা হলো পিঙ্ক গ্রানুলেশন টিস্যু, আর একটা হলো সফট এবং বেশি গ্রানুলেশন টিস্যু। সাধারণত পিঙ্ক গ্রানুলেশন টিস্যু বা একটু রেড টাইপের গ্রানুলেশন টিস্যু খুব ভালো। এই যে এখানে যে দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আসলে একটা আলসার, প্রথমে একটা স্টেজ হয়েছে, আলসারটা স্প্রেড হয়ে গেছে, তারপরে হিলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে গ্রানুলেশন টিস্যু অ্যাপিয়ার করে। আমরা যদি মানে এখানে কিছু ক্যাপিলারি পাই, তারপরে ফাইব্রোব্লাস্ট পাই, তারপরে হলো কিছু আন্ডারলাইং স্ট্রাকচার এই এই অংশটুকুর মনে হয় ফ্লোরের ওপরে পেয়ে থাকি, তাহলে আমরা সেটাকে বলতে পারবো গ্রানুলেশন টিস্যু। এবং হেলদি গ্রানুলেশন টিস্যু, সাধারণত হেলদি গ্রানুলেশন টিস্যুর কালারটা লাল টাইপের হয়। এবং এর ওপর যদি কোনোভাবে মানে আমরা ওষুধ টষুধ দিয়ে বা যে কোনো একটা মেডিকেশনের মাধ্যমে বা সার্জিক্যাল কোনো ছোটোখাটো প্রসিডিউরের মাধ্যমে একটা এপিডার্মিসের লেয়ার নিয়ে আসতে পারি, তাহলে সেই আলসারটা খুব ভালো হিলিং হয়। এখন আলসারের ক্লাসিফিকেশন দেখো, আলসারের ক্লাসিফিকেশন দুইভাবে করা যায়, একটা হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হলো প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। সো আগে আমরা একটু ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা দেখি। এটা হলো স্প্রেডিং আলসার। স্প্রেডিং আলসারের সবচেয়ে ভালো উদাহরণ হলো এটাই যে আমাদের যে মানে ফুটের অপোজিটে হয় সবচেয়ে বেশি। এখানে এই আলসারটা মোটামুটি খারাপ পর্যায়েরই, খুব একটা, তবে হ্যাঁ এটাকে আবার রিটেইন করা যায়, মানে ভালোর পর্যায়ে নিয়ে আসা যায়। এই ক্ষেত্রে মার্জিন যেটা আছে সেই মার্জিনটা সাধারণত ইনফ্ল্যামড থাকে এবং ইডিমাটাস থাকে কিছুটা। এজ স্লপিং খুব একটা থাকে না, ইরেগুলার টাইপের এজ থাকে, কোনোভাবে বোঝা যায় না ভালো করে। কিন্তু এই যেখানে স্লাজের পরিমাণ অনেক বেশি থাকে, এই যে হলুদ হলুদ নেক্রোটিক টিস্যু, এগুলো খুব বেশি থাকে, এবং অনেকটা বোন মানে এক্সপোজ হয়ে যায়। দেখো ব্লাড ভেসেলগুলো কীরকম হয়ে গেছে, ব্লাড ভেসেলগুলো প্রায় একদম পুরাই কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে এই ব্লাড ভেসেলের যদি এই অবস্থা হয়, এর পরের কিন্তু এই যে টোগুলো যেগুলো আছে সেই সব জায়গায় কিন্তু ব্লাড ভালো করে সাপ্লাই নেয়, অর্থাৎ এমনি এটা কিছুদিন পর পচে যাওয়ার একটা বেশ ভালো সম্ভাবনা থাকে। তারপরে দেখো এটা কি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আর একটা আছে হিলিং আলসার। হিলিং আলসার ভালো, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ হেলদি গ্রানুলেশন টিস্যু আছে, কিছু কালো কালো ক্যাঙ্কার আছে, এগুলো ছড়ে মানে যদি আমরা আউট করে দিতে পারি তাহলে আরও বেশ ভালো মানে একটা রেজাল্ট পাবো। তবে আবার এই মানে হিলিং আলসারে তিনটা ভাগ আছে, মানে তিনটা জোন আছে। একটাকে বলা হয় রেড জোন, সেন্ট্রাল রেড জোন।
আর একটা আমরা দেখতে পাচ্ছি কি ব্লুইশ মিডল জোন, আর এই যে এই শেষের দিকে একটা মানে আউটার হোয়াইট জোন বা আউটার ইয়েলো জোনও বলে থাকে অনেকে। এটা হলো একটা হেলদি মানে আলসারের আইডেন্টিফাইং পয়েন্ট। তবে সবচেয়ে বেশি কোনো আলসার হেলদি নাকি আনহেলদি মানে নন হেলদি বা হিলিং আলসার নাকি নন হিলিং আলসার নাকি কোন টাইপের আছে সেটা সবচেয়ে বেশি ভালো বোঝা যায় এই গ্রানুলেশন টিস্যু দিয়ে। তারপরে আমরা আর একটা আসি, এবং হিলিং আলসারের ক্ষেত্রে সাধারণত স্লপগুলো স্লপিং আকারেরই থাকে। তারপরে আর একটা কি আলসার আছে দেখো, নন হিলিং আলসার। নন হিলিং আলসারের ক্ষেত্রে দেখা যায় যে মার্জিনগুলো আমরা খুব একটা ভালো করে ডিফাইন করতে পারি না, আর এখানে প্রচুর বাজে পরিমাণে স্লাজ চলে আসে। একদম আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মানে সাদা টাইপের হয়ে গেছে, একদম হলুদ সাদার মিক্সড। কিছু কিছু জায়গা হয়েছে দেখো এইখানে যেই মানে একটা ভেসেলকে সাইড করে রেখে এইখানে আলসারটা আরো নিচের দিকে নেমে গেছে। আবার কি এই যে যে ইন্টার মেটাটার্সাল যে জয়েন্টগুলো মানে স্পেসগুলো আছে সেইটার ভেতর দিয়েও এটা মানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, আলসারটা ছড়ায় যাচ্ছে ভিতর দিয়ে। সো এটার হিলিং হওয়ার চান্স খুবই কম, এবং সাধারণত দেখা যায় এটাকে এই মানে লিঙ্কটাকে অ্যাম্পুটেশন করে ফেলতে হয়। আচ্ছা, অ্যাম্পুটেশন মানে কি? কেটে ফেলা আসলে আর কি। হুম, ঠিক আছে, কেটে ফেলা অ্যাম্পুটেশন মানে। কাদের ক্ষেত্রে অ্যাম্পুটেশন বেশি করা হয়? হুম, আজকে তো আমরা 4 দিন পরে আসলাম। 4 দিন আমি তো অনেক দিন আগে ইয়া করে ফেলছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি চলে গেছে নাকি আবার চলে আসছে? আচ্ছা, ডায়াবেটিক ফুড যাদের বেশি থাকে, যদি কোনো যত্ন টত্ন না নেয় তাহলে সাধারণত দেখা যায় যে অ্যাম্পুটেশন করে ফেলতে হয়। আচ্ছা, আমরা এখন হুম 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 আসুন নন স্পেসিফিক আলসার সম্পর্কে একটু দেখি। নন স্পেসিফিক আলসারের মধ্যে প্রথমে একটা দেখা যায় ট্রমাটিক আলসার। সাধারণত দেখা যায় আমাদের মুখে এটা সবচেয়ে বেশি হয়। এই যে দাঁত সাধারণত দেখা যায় না, যে গাল কেটে যায়, যাদের দাঁত একটু ধারালো বেশি, অনেক সময় দেখা যায় যে ভুল করে এই কামড় লেগে যায় গালের মধ্যে, এর ফলে এই ট্রমাটিক আলসারটা খুব বেশি দেখা যায়। আর এটা অবশ্য আমার খুব বেশি হয় আর কি, আমার দাঁত খুব ধারালো এই জন্য। আর আরেকটা দেখা যায় কি, হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা দেখা যায় হলো এমনি এমনি হিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি হিল হয়ে যায়। সবচেয়ে বেশি হিলিংটা খুব ভালো হয় এখানে। আর একটা আছে কি নিউরোলজিক আলসার। নিউরোলজিক আলসার এখানে কোনটা, এটা তো বলে দিছি ট্রমাটিক আলসার। নিউরোলজিক আলসার কোনটা? নিউরোলজিক আলসারটা এই ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা যায়। একটা মানে ভালো পয়েন্ট বলে দিছে। এখন বল নিউরোলজিক আলসার কোনটা, এই সম্পর্কে ডিসকাশন। ফুড আলসারটা। হুম হুম ফুড, হ্যাঁ, ডায়াবেটিক ফুড আলসারটাই হলো নিউরোজেনিক আলসার। কেন এটা বলতে পারবি একটু বুদ্ধি খাটায়? নার্ভের সাথে যে রিলেটেড হুম আমরা বলছি ওয়াইফাই তারপরে হচ্ছে হুম অকুলার বলছি। হুম, তারপর গেল, তারপর আস্তে আস্তে সেন্সরি ফাংশন লস হয়। সেন্সর ফাংশন লস হয়ে যায়, হুম, ভিজুয়াল ফাংশন। হুম। আর ইয়া ব্লাড ভেসেলগুলোর কি হয়? ব্লাড ভেসেলগুলো তো আস্তে আস্তে মরে যায়। আচ্ছা, আগে ব্লাড ভেসেল মরে যে এই মানে নিউরোজেনিক আলসার শুরু হয়, নাকি আগে নার্ভ দিয়ে শুরু হয়, মানে নার্ভটা ডিজেনারেশন হওয়ার ফলে নিউরোজেনিক আলসারটা শুরু হয়, মানে কার ভূমিকা বেশি? নার্ভ। আচ্ছা, আগে ব্লাড ভেসেলটা এই যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক যেই মানে টেন্ডেন্সি এটা অনেক বেশি। সো দেখা যায় পেরিফেরাল যেই ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোতে কিন্তু এই যে চর্বি জমার প্রবণতা আরও বেশি। আর সাধারণত দেখা যায় এগুলোর ভেনাস ড্রেনেজ খুব একটা যে অনেক ভালো তা না। সো একবার যদি কোনোভাবে মানে এই আথ্রোস্ক্লেরোটিক মানে প্লাগগুলো যদি একবার জমা হওয়া শুরু করে, ছোট ছোট যদি হওয়া শুরু করে, সো ওইখান থেকে আসলে এই যে নার্ভগুলো আছে এই নার্ভগুলো আর পায় না, মানে প্রপার নিউট্রিশন পায় না। তখন দেখবি যে ডায়াবেটিক যাদের পেশেন্ট আছে ওরা প্রায় একটা জিনিস কমপ্লেন করে যে আমাদের পা খুব জ্বলে। এই বাসায় কারো ডায়াবেটিক পেশেন্ট নাই? আছে, আব্বু তো বলে খালি পা ব্যথা করে, হ্যাঁ, এই, আব্বু যখন হাঁটে। হ্যাঁ, তারপরে এছাড়াও অনেকে আবার বলবে দেখবি যে পা জ্বলে। এই পা যখন জ্বলা শুরু হয়ে যায় তখন আসলে আথেরোস্ক্লেরোটিক চেঞ্জটা শুরু হয় এটা দিয়েই। পা ব্যথা হওয়াটা ওটা এটার মধ্যে মনে হয় আর না নাই ভালো, দেখ আমার ওটা সম্পর্কে জ্ঞান। হ্যাঁ, আসবে আসবে।
এটা খালি থিওরি বলতেছি, শেষে দেখবি একটা বলবো যে এগুলো কিছুই লাগবে না, আসল জিনিসপত্র এখনো বাকি আছে। এমনি কথাবার্তা বলতেছি এটা নিয়ে। স্পেসিফিক আর নন স্পেসিফিক। স্পেসিফিক মানে, নন স্পেসিফিক মানে এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে আমরা মানে ক্যাটাগরাইজ যেগুলোকে করতে পারিনি কোনো স্পেসিফিক টার্মের মধ্যে, সেগুলোকে আমরা এটার মধ্যে নিয়ে আসি। যেমন ট্রমাটিক আলসার যে শুধুমাত্র টুথে হয় সেটা না। ট্রমাটিক আলসারের একটা খুব ভালো উদাহরণ হলো, অনেকে দেখবি ব্রেস্টে আলসার হয় ডিউরিং ইন্টারকোর্স, এই আলসারটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, এটাও একটা ট্রমাটিক আলসারের উদাহরণ। তারপরে আর্টারিয়াল আলসার যেটা আছে, আর্টারিয়াল আলসার সাধারণত দেখা যায় যে আউটসাইডে মানে আউটার অ্যাসপেক্টে বেশি হয় ফুটের। সাধারণত দেখা যায় যে সোলের অপোজিটে যে অংশটা আছে সেইখানে বেশি হয়। তারপরে ল্যাটারাল ম্যালিওলাসে এইখানে আর্টারিয়াল আলসারটা বেশি হয়। তবে আর্টারিয়াল আলসার খুব একটা কমন না। এবং আর্টারিয়াল আলসার যখন আমরা পাবো কোনো একটা পেশেন্টের, তার আগে আমরা জিজ্ঞেস করে নেব যে আপনার কি কোনো কোনো সময় কি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়েছিল, মানে মিনি স্ট্রোক হয়েছিল। যদি মিনি স্ট্রোক হয়ে থাকে তাহলে এটা একটা ক্রাইটেরিয়া হিসেবে থাকে। তারপরে আমরা বলবো যে আপনার কি কোনো দিন পেরিফেরাল কোনো ভাস্কুলার সার্জারি করতে হলো, আর্টারিয়াল কোনো সার্জারি করতে হয়েছিল। তার মানে কি, তা আমরা মানে এটা খুঁজতে চাচ্ছি যে তার কোনো সময় পায়ে যে ডিভিটি ডিপ ভেন থ্রম্বোসিস ছিল কিনা, যেটা আর্টারি থেকে চলে আসছে, এই টাইপের জিনিসগুলো আমরা খোঁজার চেষ্টা করব। বা কোনো সময় পালমোনারি এম্বোলিজম হয়েছিল হলে এইসব জিনিসগুলো বেশি হয়, কিন্তু সাধারণত আর্টারিয়াল আলসারটা খুব একটা হয় না, ভেনাস আলসার সবচেয়ে বেশি হয়। আচ্ছা, ভেনাস আলসার হওয়ার মেন ক্রাইটেরিয়া কি? আচ্ছা সেই হুম। ডায়াবেটিক যাদের হয় এগুলো হচ্ছে যে ওই যে আপনি যেরকম ডায়াবেটিসের কন্ট্রোলে থাকার পরেও হচ্ছে হ্যাঁ, এগুলো হওয়ার তাদের হয়, তাদেরই হয়। ডায়াবেটিক কোনো অসুখ না। হুদাই মানুষকে ডায়াবেটিক হয়ে গেলে বলবি না যে আপনার তো মানে খুব একটা ভয় দেখাবি না, ডায়াবেটিক কোনো অসুখ না। এটা একটা লাইফ স্টাইল মডিফিকেশন। ডায়াবেটিক যার হয়েছে, তার আসলে লাইফস্টাইল মডিফাই করার মাধ্যমে তার আয়ু বাড়ানোর মানে মানুষের কাছে যতখানি আছে ততখানির মধ্যে আর কি, সে ডায়াবেটিক একটা ব্লেসিং আর কি আমার কাছে। কারণ একটা মানুষ নির্দিষ্ট সময় পর পর তখন একটা চেক আপের মধ্যে চলে আসে। আর এমনি একজন স্বাভাবিক মানুষ কিন্তু সবসময় চেক আপে থাকে না। তো একটা ব্লেসিং অবশ্যই। মানুষের সাথে কথা বললে এইভাবে কথা বলবে, অনেক ফ্রি থাকবে না, হুদাই ডায়াবেটিক অসুখ অনেকে খুব ভয় পেয়ে যায়। আচ্ছা, ভেনাস আলসারে ছিলাম। ভেনাস আলসার হওয়ার সবচেয়ে মানে কেন হয়, শুরু হয় কি দিয়ে? আমরা সবাই পড়ছি অ্যানাটমিতে, একজন বলো। ভেনাস আলসার শুরু হয় কি দিয়ে, কোন টার্মটা দিয়ে? আমরা অ্যানাটমিতে পড়ছি লোয়ার লিম্বে, শর্ট নোট লিখছি অনেক। ভ্যারিকোজ ভেরিকোজ ভেন দিয়ে হয়, গুড। ভেরিকোজ ভেন হওয়ার পর ফলে মানে আর্টারিয়াল মানে ভেনার যে প্রেশারটা আছে এটা মানে বেড়ে থাকে, এবং এটার ফলে আস্তে আস্তে ভেনাস আলসার হয়। ভেনাস আলসার কাদের বেশি হয়, মানে এমনি ভেনাস আলসার সবচেয়ে বেশি হয় যাদের ওই যে এই ফিমোরাল যে ভালভটা আছে না, এই ভালভটা যাদের ডেভেলপ থাকে না খুব একটা, মানে হেমি ভালভের মতো টাইপের হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এছাড়া এটা তো গেল প্যাথোলজিক্যাল কন্ডিশন। এছাড়া আমাদের বাসার কাদের বেশি হয় ভেনাস আলসারটা? ভেনাস আলসারটা আমাদের মায়েদের বেশি হয়। আচ্ছা, কারণ আমাদের মায়েরা ওই যে দাঁড়ায় থেকে অনেকক্ষণ রান্না করে, রান্না করার ফলে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে ব্লাডগুলো মানে ভেসেলগুলো একটু বেশি জমা হয়ে থাকে। আমার খালার আমি দেখছি যে ভেনগুলো একটু কিছু কিছুটা নীল হয়ে বোঝা যায়। তো তো এটা হলো মায়েদের এটা খুব বেশি হয়, এই জন্য মায়েদের সবাই একটু বেশি এক্সট্রা কেয়ার নিবা। ভেনাস আলসার পা টাগুলো একটু পরীক্ষা করে দেখবা, গ্রেড টোটা একটু পেছনের দিকে দেখবা যে কালো টালো হয়ে গেছে নাকি কোনো সময়, বা পা নীল হয়ে গেছে নাকি, এই ব্যাপারগুলো একটু দেখ। ভেনাস আলসারের ট্রিটমেন্ট হলো সার্জারি আছে, খুব ভালো আউটকাম। লেজার সার্জারিও করা যায়, আবার ভেনগুলো কেটে কেটে বাদ দিয়েও সার্জারি করা যায়। কিন্তু না করলে বাজে সিচুয়েশন, পা কেটে ফেলতে হয়, এরকম দেখা যায়। তবে এটা খুব কষ্টকর, খুব পা জ্বলে। যে 7 বছর চয়েস হওয়ারও হচ্ছে ডায়াগনোস করতে পারবে না লেজার সার্জারি ছাড়া। হুম। লেজার সার্জ, তবে একটা ব্যাপার কি, আসলে ভেরিকোজ ভেনের প্রপার অপারেশনটা হলো যে ভালভ রিপ্লেসমেন্ট, কিন্তু ভালভ রিপ্লেসমেন্ট করে এখন পর্যন্ত ভালো কোনো রেজাল্ট পাওয়া যায়নি। যাদেরই ভালভ রিপ্লেসমেন্ট করতে বিদেশের দেশে মানে বাইরের দেশগুলোতে, তাদেরই পরে থ্রোম্বোসিস হয়ে গেছে। ফলে একটা যে দেখা গেছে ডিভিটি ডিপ ভেন থ্রোম্বোসিস হয়ে কোনো একটা জায়গায় ক্লট হয়ে গেছে, বা মানে পরে দেখা গেছে যে ইসকেমিক হার্ট যে অ্যাটাকটা হয়েছে সেটা হয়ে গেছে, বা
ইসকেমিক যে স্ট্রোকটা হয়েছে সেটাও অনেকের হয়েছে। তার ফলে যে প্রপার যে ট্রিটমেন্টটা সেটা পাওয়া যায়নি এখনো। লেজার মানে অপারেশন করে আসলে আমরা ওই ইয়াগুলো জটগুলো ছাড়াই দিই। আর ট্র্যাডিশনাল একটা অপারেশন আছে পুরা, যেটা পা কেটে করে, মানে যেই ভেনগুলোতে সমস্যা সেই ভেনগুলো একটা একটা করে কেটে কেটে বাদ দিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়াল কোনো মানে সবচেয়ে ভালো প্রসিজার হলো ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে, যেটা এখনো কেউ মানে স্ট্যাবলিশমেন্ট করতে পারেনি। ইউএসএ বল কোনো দেশে এখনো শুরু হয়নি। কোনো একটা সময় হবে, দেখা যাক কি হয়। তারপরে আমরা কিছু স্পেসিফিক আলসার দেখি। স্পেসিফিক আলসারগুলো আসলে আলসার দিয়ে এগুলোকে ডিফারেন্সিয়েট করার মানে প্রবণতা সবচেয়ে কম থাকে। সাধারণত দেখা যায় অন্য যেসব স্পেশালিটি আছে সেইখান থেকে আমাদের কাছে রেফার্ড হয়ে আসে, বা আমাদের কাছে যদি প্রথমে চলে আসে আমরা কিছু সেরোলজিক্যাল বা ব্যাকটেরিওলজিক্যাল এবং কিছু মাইক্রোবায়োলজি কিছু টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি যে এটা স্পেসিফিক আলসার, এবং তখন দেখা যায় এটা সার্জিক্যাল প্রসিজারের ক্ষেত্রে গেলে বা আমাদের মানে সার্জারি ওয়ার্ডের আন্ডারে যেসব ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিয়ে এগুলো খুব একটা ভালো আউটকাম পাওয়া যায় না। স্পেসিফিক আলসার হলো সেগুলোই যেটার স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে তারপরে আলসারের মানে ইয়াটা করতে হয় ট্রিটমেন্ট। যেমন এখানে টিউবারকুলোস আলসার আছে, যেমন এটা নেক রিজিয়নে সবচেয়ে বেশি হয় টিউবারকুলোস আলসার, পেছনের দিকে পিঠের দিকেও হয়। টিউবারকুলোস আলসার আসলে পায়ের দিকেও হতে পারে। কিন্তু টিউবারকুলাস আলসারের ক্ষেত্রে যদি আমি এইখানে পুরো আলসারের এরিয়াটা যদি ঢেকে দেই, খুব একটা ভালো আউটকাম আমি পাবো না। কি করতে হবে? ভালো আউটকাম পাবো না মানে কিছুই হবে না, একদম পুরো ফালতু একটা কাজ হয়ে যাবে। কি করতে হবে? ওই টিউবারকুলোসিসের যে ট্রিটমেন্ট সেটা, যে 3 মাস ধরে ওষুধ খাওয়াতে হবে, খাওয়ায় খাওয়ায় আস্তে দেখা যাবে এই আলসারটা হিলিং হয়ে গেছে, তখন আমার কোনো সার্জিক্যাল প্রসিজারে যেতেই হবে না। সিফিলিসের আলসারের যে পরেরটা, যেটা ঘাড়ে, না, টিউবারকুলাস আলসারের একটা মানে ইয়ে আছে, ম্যানেজমেন্ট আছে, 3 মাস ধরে ধরে খাওয়া লাগে। ওটা কয়েকটা ওষুধের কম্বিনেশন দেয়, ওইটা তখন খাইলে আস্তে আস্তে এটা হিলিং হয়ে যায়। আমি কোনো স্পেসিফিক কোনো ওষুধের নাম উল্লেখ করিনি। আচ্ছা, তারপর আর একটা দেখি সিফিলিটিক আলসার। যে ঘাড়ে যেটা হয়েছে সেটা হলো সিফিলিটিক আলসার। সিফিলিটিক আলসার কি একটা এসডিটি লিঙ্কড আলসার বা ডিজিজের ফলে এটা হয়েছে। এটার ইনকিউবেশনের পিরিয়ড খুবই কম, 3 থেকে 4 দিনের মধ্যেই দেখা যায় এটা প্রকাশ পেয়ে যায়। আর টিউবারকুলোস আলসারের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হলো 3 থেকে 4 সপ্তাহ, তারপরে ওটা প্রকাশ পায়। আর সিফিলিটিক আলসারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে মানে স্কিন ভিডি যেসব স্যার আছে তারা বা ম্যাডাম আছে, তারা এটার ট্রিটমেন্ট শুরু করবেন। এখানেও সার্জিক্যাল প্রসিজারে দিয়ে কোনো লাভ নাই, উল্টা ওই সার্জনের আরও আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যায়, কারণ ওই অনেক প্রসিজারে যেতে যায় তো তখন। আচ্ছা, সফট সোর বলে একটা কথা আছে, এটাও এক টাইপের আলসার। এটা যে মুখের সাইডের দিকে যে আলসারগুলো হয় সেটাকে বলা হয় সফট সোর। আর অ্যাক্টিনোমায়োসিস এই যে গালের এই জায়গাটায় মানে অনেক বেশি হয়, এটাও এক প্রকার স্কোয়ামাস সেল কার্সিনোমা বা এটা স্কিন ডিজিজের মধ্যে পড়ে। আচ্ছা, আলসার কেমন করে হিলিং হয় আমরা একটু দেখি। যে ব্লিডিং হয় একটা পর্যায়ে, এই ব্লিডিংটা আসবে না, ব্লিডিং এই স্টেজের মধ্যে আসবে না, ব্লিডিংটা মানে হিলিং এর পর্যায়ে পড়ে না। প্রথমে ইনফ্ল্যামেশন হয়, তারপরে ইনফ্ল্যামেশন হওয়ার পরে যেসব জায়গায় আমার আলসারের মানে আলসারের টিস্যুটা ডেভেলপ করছে সেই জায়গায় একটা ফাইব্রোসিস হয়, যেটাকে এখানে রিমডেলিং বলে লেখা আছে, সরি প্রলিফারেশন বলে লেখা আছে। তারপরে কি হয়, জায়গাটাতে একটা স্কার টিস্যু ফর্ম করে জায়গাটার যে মানে আলসারের ক্ষত যেটা থাকে সেটা হিলিং হয়ে যায়, সেটা যেটাকে আমরা রিমডেলিং বলে থাকি। এইভাবে একটা আলসার হিলিং হয়ে যায়। আচ্ছা, এখন আসি আসল মানে কথাবার্তায়। আমাদের ডে টু ডে লাইফে কি থাকবে এগুলো সব ভুলে গেলেও সমস্যা নেই, এগুলো আমাদের লাগবে না, ওই শেষের দিকে যায় লাগবে। এখন এই যে মানে প্র্যাকটিক্যাল যে অংশটুকু আছে এটা লাগবে, চাটা শেষ করি। হুম। এতক্ষণের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো তো অনেক ফাস্ট বললাম, আমি তো এত ফাস্ট কথাই বলি না, আজকে অনেক ফাস্ট বলছে ওগুলো। হুম। প্রবলেম নাই মনে হয়, যাই হোক সামনের দিকে আগাই। একটা এই আলসারের যখন মানে পেশেন্ট আমি পাই আমার কাছে আসবে, তারপর আমি সালাম টালাম দিব, একটা গ্রেটিংস নিতে হয় মানে দিতে হয়। তারপরে প্রপার একটা কনসেন্ট নিতে হবে, মানে যেসব যেসব জায়গায় আলসার আছে সেসব জায়গায় আলসার থাকতে পারে, মানে সেগুলো তো ইন্সপেকশন করবই। আরও আমার বিভিন্ন রকমের এক্সামিনেশন করতে হবে, অনেক প্রাইভেট পার্ট এক্সাম করারও দরকার হতে পারে, অনেক লিম্ফ নোড এক্সামিন করতে হবে, এই জন্য একটা ভালো রকমের কনসেন্ট নিতে হবে। সো আগে আমরা হিস্ট্রির মধ্যে আসি। প্রথমে আমরা জিজ্ঞেস করব যে অনসেট, মোড অফ অনসেট, মানে এটা কিভাবে শুরু হয়েছিল। এটা কি কোনো ট্রমাটিক ইনজুরির মাধ্যমে শুরু হয়েছিল নাকি একা একাই শুরু হয়ে গেছে? যদি ট্রমাটিক ইনজুরির মাধ্যমে শুরু হয় তাহলে আমরা ওইখানে যদি কোনো এই যে মানে ট্রমাটাইজড টিস্যুর মধ্যে যদি কোনো আমরা বাজের জিনিসপত্র পাই তাহলে সেগুলোকে আউট করে দিব। আউট করার পরে একটা ড্রেসিং করব সুন্দর করে, তারপরে কিছু অ্যান্টিবায়োটিক দিলাম,
তাহলে কিন্তু হিলিংটা হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। আর যদি পেশেন্ট বলে যে না, ট্রমাটিক ভাবে হয়নি, স্পন্টিনিয়াসলি শুরু হয়েছে, মানে গ্র্যাজুয়ালি একটা আলসার ডেভেলপ করছে, তখন কিন্তু অনেক মানে মেডিকেশনের মানে অনেক কিছু চিন্তা মাথার মধ্যে চলে আসবে। যদি এখন কোনো একটা বলা যায় আলসার হুট হুট করে শুরু হয়েছে, তখন আমাদের মানে প্রথম দিকে কি চিন্তা আসবে যে কোথায় আলসারটা হয়েছে। এখন আমি দেখলাম যে ফুটের দিকে আলসারটা হয়েছে। ফুটে যদি আলসার হয় বা লোয়ার লিম্বের ক্ষেত্রে যদি কোনো আলসার আমরা দেখতে পাই, তখন আমরা প্রথমে জিজ্ঞেস করবো যে এটা কি সোয়ালোইং ছিল আগে, মানে সোয়ালোইং মানে তো আমরা সবাই বুঝি, সোয়ালোইং এর ফলে ফলে বা কোনো একটা ফুলে ফুলে এই জায়গা থেকে আগে ফোলা ছিল, তারপরে কি আলসার ডেভেলপ করছে, নাকি হুট করে আপনার প্রথমে আলসার ডেভেলপ করে ফেলছে। এখন উনি কি বললো যে হ্যাঁ, আমার হলো হুট করে আলসারটা ডেভেলপ করে ফেলছে, কোনো সোয়ালোইং ছিল না। তাহলে আমাদের তখন মাথায় আসবে যে তাহলে এটা কোনো একটা ডিজিজ কন্ডিশনের কারণে হইতে পারে। তখন আমরা মানে চিন্তা করব যে এটা কি তাহলে কোনো স্পেসিফিক আলসার না নন স্পেসিফিক আলসার, এই চিন্তাটা মাথার মধ্যে আসবে। তার ফলে আমাদের কিছু মানে এই স্টেজে আমাদের কিছু আর কি থিওরিটিক্যাল জিনিসপত্র মাথায় নিয়ে আসতে হবে, যে যদি এইটা কোনো ডিজিজ কন্ডিশনের কারণে হয়, তাহলে এই আলসারটা আজকে থেকে কতদিন আগে শুরু হয়েছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যদি আমি এখন এটাকে চিন্তা করি যে এটা টিউবারকিউলোসিসের জন্য হয়েছে বা সিফিলিসের জন্য হয়েছে, সিফিলিসের জন্য হলে তো বললাম এই যে 3 থেকে 4 দিনের মতো এই ব্যাপারটা আমরা চিন্তা করব। আর যদি টিউবারকিউলোসিসের জন্য হয় তাহলে 3 থেকে 4 সপ্তাহ। এখন পেশেন্ট যদি বলে যে এইটা, হুম, আচ্ছা ঠিক আছে, আসলে যে 9টার দিকে আমার একটা আছে তো এই জন্য। আচ্ছা আমি বলতেছি। আহ, যদি এখন পেশেন্ট বলে যে আমার এই আলসারটা আজকে থেকে 1 মাস আগে হয়েছে, আর তুই এখন জানলি যে টিউবারকুলাস যে আলসারগুলো হয় সেই আলসারগুলোর সাধারণত ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 4 সপ্তাহ, মানে আরো 1 মাস। তখন তাহলে এই আলসারটার বয়স মোট কত হলো, 2 মাসের কাছাকাছি হয়ে গেল কিন্তু। প্রায় 2 থেকে 3 মাসের কাছাকাছি যে আলসারগুলো হয়ে যায় সেগুলোকে আমরা অ্যাকিউট আলসার হিসেবে আর মনে করি না, তখন এগুলো হয়ে যায় ক্রনিক আলসার। আর অ্যাকিউট আলসার যেগুলো কম, যদি হয়তো বা পেশেন্ট বললো যে হ্যাঁ আমার 1 সপ্তাহ হয়েছে বা 3 থেকে 4 দিন হয়েছে, তখন সেগুলো অ্যাকিউট আলসার, এবং অ্যাকিউট আলসারের ম্যানেজমেন্টও সহজ। আর যখনই ক্রনিক কোনো আলসার চলে আসবে তখন আমরা ওই ডিজিজ কন্ডিশনটা খোঁজার চেষ্টা করব, যে কোন ডিজিজের কারণে এই আলসারটা হয়েছে। তখন সেই দিক দিয়ে মানে ওই পেছন থেকে এখানে ম্যানেজমেন্টে আসবো। আর যদি কোনো অ্যাকিউট আলসার পাই তাহলে সামনে থেকে পেছনের দিকে যাব, মানে আগে ওইটাকে হিল করে তারপর মানে পেছনের দিকে যাব। যদিও ওই অ্যাকিউট আলসারের ক্ষেত্রে দেখা যায় যে পেছনের দিকে আর কিছু যাওয়ার দরকার পড়ে না, সাধারণ ম্যানেজমেন্টগুলো দিলেই হয়ে যায়। আচ্ছা, আজকে কি লিটন দাস 100 করছে ফুয়াদ? দিনাজপুরের ছেলে। আচ্ছা যাই হোক, খুব ভালো করছে। আচ্ছা, ডিউরেশন, হ্যাঁ ডিউরেশন দিয়ে তো আমরা বুঝতে পারবো যে অ্যাকিউট আলসার নাকি আর কি ক্রনিক আলসার। আচ্ছা, তারপরে পেন। আচ্ছা, পেন আর টেন্ডারনেস এই দুইটা টার্মের মধ্যে একটা ঝামেলা লাগতে পারে। পেন হলো এমন একটা জিনিস যে মানে ফিলিংটা তোমার নিজের মধ্যে আছে। আর টেন্ডারনেস কি জিনিস, মনে করো তুমি ডক্টরের কাছে গেলা, গিয়ে বললা যে ডক্টর আমার প্রবলেম এইখানে, তোমার পেন থাকতে পারে আগে থেকেই, মানে হয়তো বা তোমার, হ্যাঁ আমি এটা আর একটু সহজভাবে বোঝানোর জন্য মানে আর একটা কথা বলি, মনে করো তুমি এই যে পেট খারাপ নিয়ে বা পেটের কোনো একটা প্রবলেম নিয়ে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে বা মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেছো। এখন উনি তোমার পেটটা পালপেট করতেছে, অ্যাবডোমেনটা। এই পালপেট করার সময় দেখা গেল চাপা দিছে, প্রেসার দিছে, এই প্রেসারের ফলে তুমি দেখা যাচ্ছে পেন ফিল করতেছো। এই যে প্রেসার দেওয়ার ফলে পেন ফিল করলা, এই ব্যাপারটাকে বলা হয় টেন্ডারনেস। সো আমাদের ক্ষেত্রে এখানে আমাদের এইখানে পেশেন্টকে তুমি জিজ্ঞেস করবা, আলসারের একটা পেশেন্টকে, যে আপনার কি ব্যথা মানে আছে নাকি নাই। পেশেন্ট হয়তো বা বললো হ্যাঁ ব্যথা আমার মানে আছে। ব্যথা থাকলে তো অবশ্যই ভালো, ব্যথা থাকলে ভালো কেন? পেশেন্ট যদি বলে ব্যথা আছে আমার, ভালো কেন? হ্যালো? আমার পার্টনার ডায়ালিসিস করে। হুম, আচ্ছা ঠিক আছে, আরেকজন। হুম, বেশ ভালো, সুন্দর একটা বলছে কথা, নার্ভ করছে। পেন থাক মানে পেন আছে মানে কি, আমার কিন্তু ইনফ্লামেশন চলতেছে। ইনফ্লামেশন আমার বডির একটা প্রসেস। আমার তার মানে কি ব্লাড প্রপার ভাবে ওই অংশটুকুতে যাচ্ছে। আমার সেন্সেশন আছে,
তার মানে আমার এটা হিলিং হবে। খুবই ভালো একটা আলসার এটা। আচ্ছা, আর যদি পেন না থাকে তাহলে আমাদের তখন অনেক টেস্টের মধ্যে দিয়ে যাইতে হবে, ওগুলো আস্তে আস্তে আসবে। এখন দেখা যায় যে শুধুমাত্র যে নিউরোজেনিক, আচ্ছা নিউরোজেনিক কজ বলতে আসলে ডায়াবেটিক যে আলসার এটা সবচেয়ে বেশি দেখা যায়, দেখা যাবে 90 থেকে 95%। বাট এইটাকে আমরা প্রথম মানে হিসেবে ধরে নিব না যে হ্যাঁ তাহলে তার মানে শুধুমাত্র ডায়াবেটিসের কারণে এটা মানে ডেভেলপ করছে তেমন না। অন্য আদার যে কোনো নিউরোলজিক্যাল কন্ডিশন থাকতে পারে, যেমন ট্যাবাস ডরসালিস থাকতে পারে, ট্রান্সভার্স মাইলাইটিস থাকতে পারে, পেরিফেরাল নিউরাইটিস থাকতে পারে, লোয়ার মোটর যে মানে নিউরনটা আছে সেটার কোনো একটা কারণে লেশন থাকতে পারে। তো তখন কিন্তু লোয়ার মোটর নিউরন হলে লোয়ার মোটর নিউরন মানে লেশন থাকলে কিন্তু ওই মানে যে লিম্ফে সাপ্লাই দিচ্ছে ওই লিম্ফটা কিন্তু এমনি খুব একটা বেশি কাজের থাকবে না। আর ট্যাবাস ডরসালিস আর ট্রান্সভার্স মাইলোটিস হলো ট্রান্সভার্সলি একটা মানে স্পাইনাল সেগমেন্টকে মানে মাইলিনেশনটা নষ্ট করতে করতে যায়। তার ফলে ওই যেই লেভেলে নষ্ট করে দেয় তার নিচের লেভেলে আর কোনো মানে সেন্সেশন এবং মোটর সাপ্লাই দুইটাই লস হয়, কিন্তু আমাদের আলসারের ক্ষেত্রে আমরা সেন্সরি সাপ্লাইটাকে বেশি মানে সামনে নিয়ে আসবো সবসময়। কারণ সেন্সরি সাপ্লাইটা জাস্ট আমি একটা ফিডার দিয়ে টেস্ট করলে সেন্সরি সাপ্লাই বুঝতে পারতেছি। আর এখন একটা মানুষের আলসার আছে, পায়ের মধ্যে দেখা যাচ্ছে অনেক রকম বড় গর্ত আছে, ওকে এখন বলতেছি যে আপনি হেঁটে দেখান কি আছে, এগুলো কষ্টকর ব্যাপারটা। ওই জন্য আমরা আগে মানে সেন্সরি সাপ্লাইয়ের ব্যাপারটাই বেশি নিয়ে আসবো এইখানে। আর ট্যাবাস ডরসালিসও একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, এখানেও স্পাইনাল কর্ডের একটা মানে লেশন থাকে। তারপরে কি আসবে হলো ডিসচার্জ। ডিসচার্জ হলো ডিসচার্জ যদি ব্লাডি ডিসচার্জ হয় তাহলে সেটা ভালো, কারণ ব্লাডি ডিসচার্জ হলো হেলদি গ্রানুলেশন টিস্যুর একটা ক্রাইটেরিয়া। আর যদি আমরা যে দেখি এইখানে যে ডিসচার্জের সাথে সিরাম আছে, ঠিক আছে সিরামও খুব একটা খারাপ না। যদি আমরা দেখতে পাই যে ডিসচার্জের সাথে সিরাম এবং ব্লাড মিক্সড অবস্থায় আছে এবং ওভারঅল কন্ডিশনটা গ্রিনিশ টাইপের হয়ে গেছে, সেটা খারাপ জিনিস। তখন এটা একটু মানে অ্যাডভান্স স্টেজে চলে গেছে, হয়তো বা ম্যালিগন্যান্সির পর্যায়েও চলে গেছে, এরকম দেখা যাবে। তারপরে কি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কোনো ডিসচার্জই নাই। ডিসচার্জ না থাকলে ভালো হতে পারে খারাপও হতে পারে, ওটা আমরা গ্রানুলেশন টিস্যু দিয়ে বুঝবো। যদি এখন দেখা যায় ডিসচার্জ নাই কিন্তু অনেক বেশি পরিমাণে স্লাজ আছে, তাহলে কিন্তু সেটা খারাপ। আবার আমরা যদি এরকম করে দেখতে পাই যে ডিসচার্জটা নাই এবং হিলিংটা খুব ভালো হয়ে গেছে, মানে হিলিং প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হয়ে গেছে, তাহলে সেটা ভালো। আচ্ছা, বসাক আজকে আমাকে কোনো প্রশ্ন করলো না। আমি যে তোমার এত মানে আলসারের কয়েকটা পার্ট পড়ালাম, তুমি এটা জিজ্ঞেস করলা না যে এরকম কোনো আলসার নাই যে আলসারের সবগুলো পার্ট নাও থাকতে পারে? যেহেতু জিজ্ঞেস করো না এটা বলবো না। আচ্ছা, থাক, তাহলে আসা লাগবে না। আর ডিসচার্জ যদি পাজ হয় তাহলে একটা খারাপ বাজে রকম একটা ফিল মানে গন্ধ আসবে। পাজের ক্ষেত্রে মানে পাজ তবে যেটা বুঝি আমরা পুজ সেইটা। এবং এই টাইপের আলসারগুলো যে টিউবারকুলাস যে আলসার থাকে, এই টাইপের আলসারের সিক্রেশনটা অনেক বেশি থাকে, এই পাজ সিরাম এগুলো বেশি থাকে। আর ওইখানে সাধারণত টিউবারকুলাস আলসারের ক্ষেত্রে ব্লাড থাকে না। আচ্ছা, আমরা এখন কিছু অ্যাসোসিয়েটেড ডিজিজ নিয়ে কথা বলি। যেমন যদি আমি মানে ইন্সপেকশন করে বুঝতে পারি যে হ্যাঁ এই পেশেন্টটার হলো নার্ভাস বা নিউরোলজিক্যাল কন্ডিশনের কারণে আলসার ডেভেলপ করছে, তখন আমাকে আচ্ছা শিওর, হুম অস্টিওমাইলাইটিস যেটা এটা কি এক ধরনের আলসার কন্ডিশন? অস্টিওমাইলাইটিস আলসার কন্ডিশন না। আসলে অস্টিওমাইলাইটিস হলো বোনসের ডিজিজ, কিন্তু এই আলসার হ্যাঁ হুম হুম বলতেছি। যদি একটা আলসারের কারণে দেখা যাচ্ছে ম্যালিগন্যান্সি ডেভেলপ করে এটা বোনসের মধ্যে ছড়ায় যায়, তাহলে তখন এটা আলসারের কারণে অস্টিওমাইলাইটিস হয়। কিন্তু অস্টিওমাইলাইটিস এমনিও হতে পারে, ব্লাডের ইনফেকশনের কারণেও হতে পারে, যেসব বোনসে যে ব্লাড ভেসেলগুলো সাপ্লাই দেয় ওগুলোর প্রবলেমের কারণেও হতে পারে। আমি সামনে সামনে হচ্ছে তোর ডিএমসির এক্সাক্টলি ওয়ার্ডে গেছিলাম, আমার চাপাবাজি করানো হয়েছিল। ওখানে একটা পেশেন্ট দেখছিলাম, ওনার হচ্ছে পায়ে সমস্যা হয়েছে, তো রিড করাইছে বলতে চিকিৎসকরা বললো আর কি হুম যে বোনসের ব্যাপার। তো ওইগুলো থেকে আস্তে আস্তে সে ডিএমসি থেকে একটা ক্লোজ করতে বলে। হতে পারে এটা ম্যালিগন্যান্সির কারণে, মানে তোর আলসারের ফলে সেকেন্ডারি ইনফেকশনটা চলে গেছে বোনসে। এটা আসবে আমাদেরও আজকে টপিকসের মধ্যে যে ম্যালিগন্যান্ট আলসার যখন আসবে তার মধ্যে এটা আসবে। কিন্তু অস্টিওমাইলাইটিস মানেই বোনসের আলসার না। অস্টিওমাইলাইটিস এই বলছিল আমাকে বলে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, তোর হলো এই প্রবলেমের কারণে শেষে অস্টিওমাইলাইটিস ডেভেলপ করছে, ঠিক আছে। এই ইনফেকশনটা তখন বোনসের মধ্যে চলে গেছে,
কিন্তু অস্টিওমাইলাইটিস মানেই যে আলসার সেইটা না। অস্টিওমাইলাইটিস ব্লাডের কোনো ইনফেকশনের কারণে হতে পারে, তারপরে তোর বোনসের নিজের কোনো প্যাথোলজির কারণে হতে পারে, বোনসের কোনো হ্যাঁ, ম্যালিগন্যান্সির কারণে হতে পারে। ইনফেকশন ছিল প্রপারলি হতে পারে না, গাস্ট্রাইটিস তারপরে তো ধর ইনফেকশন হচ্ছে সেটা কিন্তু সমস্যা হবে। হুম। সাধারণত সবচেয়ে বেশি দেখা যায় এই আলসারের পেশেন্টগুলা ক্রনিক কন্ডিশনে আছে নিজের অবহেলার কারণে, এদের বেশি সবচেয়ে বেশি হয়। আচ্ছা, হ্যাঁ, ডায়াবেটিক যদি কোনো আমরা আলসারের পেশেন্ট পাই, ডায়াবেটিক আলসারটা আসলে অনেক বেশি হয় তো এই জন্য মানে এটা বলতেছি। যদি ডায়াবেটিক কোনো আমরা মানে পেশেন্ট পাই এবং ওই যে এজটা যদি পাঞ্চ আউট টাইপের পাই, তাহলে কি করব আমরা এখন নিউরোলজিক্যাল কন্ডিশন মানে টেস্টের মধ্যে চলে যাব এবং ভাস্কুলার টেস্টের মধ্যে চলে যাব, যদি ওগুলো পরে আবার আসবে তো আমি এখন এখন আগে থেকে একটু বলে রাখতেছি। এখন দুই পায়ে আমরা হলো সেন্সরি সাপ্লাইটা টেস্ট করব, একটু একটা ফিডার দিয়ে দুই পায়ে একটু টাচ করাবো যে উনি মানে সেন্সেশনটা বুঝতে পারতেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে ভালো, যদি না বুঝতে পারেন খারাপ। তখন তার হিলিং কন্ডিশনটা মানে ভালো হওয়ার চান্সটা অনেক কমে যায়। তারপরে আমরা কি দেখবো যে গ্রেডটো কালো হয়ে গেছে নাকি ভালো আছে। গ্রেডটো যদি কালো হয়ে যায়, গ্রেডটো কালো হওয়া মানে কি, ওইখানে কোন ব্লাড ভেসেলটা সাপ্লাই দেয় না গ্রেডটো কালো হয়ে গেলে। গ্রেডটো কালো হয়ে গেছে মানে কি ওইখানে সাপ্লাই পাচ্ছে না কোন অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, নাজমুল আহমেদ ফুয়াদ ঠিকই বলছিলি, জোরে বল। ঠিক আছে, ওইটা একটা। আর ওটা যদি ওটা মেন না, তবে ওইটাও একটা, ঠিক আছে। তারও আগে গ্রেড অ্যান্টিরিয়র টিবিয়াল। টিবিয়া না আর্টেরিয়া আর্টেরিয়া ডরসালিস পেডিস যেটা আছে সেটা হলো মানে ব্লক হয়ে গেছে, এই জন্য গ্রেডটা কালো হয়ে গেছে। এবং এইটাই সবচেয়ে সবার প্রথমে দেখা যায়, এটাই বেশি। যদি এর গ্রেডটা কালো হয়ে যায় তাহলে গ্রেডটাকে সাথে সাথে অ্যাম্পুটেশন করে ফেলতে হবে, না হলে এটা আস্তে আস্তে ছড়ায় যাবে। আচ্ছা, এখন আসো আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের দিকে চলে আসি। আচ্ছা, আলসারটা কি মানে ফুড আলসার যেগুলো যে হয় এগুলো কি সাধারণত কি ইনজুরি থেকে শুরু হয় নাকি আচ্ছা, ডাইরেক্ট? ফুট আলসার সবচেয়ে বেশি হয় যেসব প্রেসার পয়েন্ট আছে যেগুলোতে, মানে দেখ হিল যেটা আছে না, পায়ের হিল, তারপরে গ্রেট টো এর পেছনের দিকে একটা অংশ আছে গোল নরম, ওটাকে বল সাধারণত বলা হয়, যে অংশ দিয়ে আমাদের প্রেসারটা আমরা দেই দিয়ে মাটির ওপর দাঁড়ায় থাকি, এই অংশগুলোতে মানে তোর ডায়াবেটিক ফুটের আলসার সবচেয়ে বেশি হয়। কারণ কি, এইখানে দেখ মনে কর যে ছোট একটা কোনো টুকরা, ইটের কোনো টুকরা পড়ে আছে, ওইটার ফলে একটা মানে কন্ডিশন মানে ওই ওই জায়গাটায় মানে একটা ক্ষত তৈরি হয়েছে, ফলে আলসার হয়ে গেছে, কিন্তু তার তো নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, সে ভালো করে সেন্সেশন পায় না, ফলে এই ছোট জিনিসটাই আস্তে আস্তে বড় হয়ে যায়। ঠিক আছে। মানে ইনজুরি থেকে আর কি। হ্যাঁ, ইনজুরি থেকে প্রথমে, মানে যে একদম যে ডায়াবেটিস থাকলেই যে উনি যদি পাটা ঠিক মতো পরিষ্কার রাখেন তাহলে ওনার কোনো আলসার হবে না। এই জন্যই তো বলে যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে আয়না অপোজিটে রেখে পাটা আয়না দিয়ে দেখবে, নিজের চোখে না, আয়না দিয়ে ইন্সপেকশন করবে যে তার দুই পায়ের মধ্যে কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে কিনা। এই যে এই সব জায়গাগুলোতে বেশি হয়। তারপরে যে হিলের ক্ষেত্রে, হিল তো যেটা এই তো মেয়েরা যে জুতোটা পরে আর কি, আমরাও পরি আর কি, মানে যে এই অংশটুকুতে এই যে গোড়ালি আর কি, গোড়ালির এগেনস্টে যে অংশটুকুটা থাকে সেইখানেও আলসার অনেক বেশি হয়। তবে সামনের দিকে এই যে এই জায়গাটায় আলসার আমি দেখছি অনেকজনার, এই জায়গাটায় আলসার ফুটা হয়ে গেছে এরকম। তবে এগুলো মানে প্রপার ট্রিটমেন্ট নিলে ভালো হয়। এখন ওই যে আমাদের আশরাফুল হক ভাইয়া আছে না, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে, উনি একটা, ওনাকে প্রায় পানি হ্যাঁ, দিয়ে পিআরপি ট্রিটমেন্ট করে। আমি একজনকে পাঠাইছিলাম, বলছে বাপরে তুমি হলো এই জিনিসটা মাথায় রাখছিলা। আমি বললাম জি ভাইয়া, এখন ওই পেশেন্টকে অ্যাম্পুটেশন করতে বলছে, তার চেয়ে যদি ও যে প্লাজমা দিয়ে যদি পাটা বাঁচে সেটা ভালো না। উনি বেশ ভালো, উনি এখন বর্তমানে খুব ফেমাস নিজের কাজের জন্য। আর যাই হোক, কাজটা করতেছেন ভালো। পা হারানো তো খুব খারাপ, পঙ্গুত্বর একটা কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখন চলে আসি। আহ, তারপর আমরা লোকাল কিছু মানে এক্সামিনেশন করব এবং এই এক্সামিনেশনগুলাই আসলে মেইন এক্সামিনেশন। মানে উনি কোথায় বসে রে বার্ন ইনস্টিটিউটের বাইরে? বার্ন ইনস্টিটিউটের বাইরে উনি হলো ওই ওই ঢাকা মেডিকেলের 2 নাম্বার গেটের সামনে বসেন। হ্যাঁ,
ওই কি একটা জানি হসপিটাল আছে, খুব যে বড় তা না, কিন্তু হয় পেশেন্ট। মানে উনি রাত 10টা পর্যন্ত কাজ করতে পারেন, ওনার চেম্বারে অনেক ভিড় থাকে না। উনি ট্রান্সমিশন মেডিসিনের তো সাধারণত দেখা যায় যে যেইখানে পেশেন্ট ভর্তি থাকে সেইখানে গিয়ে উনি করে ট্রিটমেন্টগুলো করে আসেন। ওই চেম্বারের চেয়ে ওই জন্য ওই হসপিটাল বেসড কাজগুলোই বেশি হয় ওনার। উনি ডিপ্লোমা করা যদিও। আচ্ছা যাই হোক, ইন্সপেকশন, লোকাল ইন্সপেকশনের ক্ষেত্রে আমাদেরকে সাইজটা দেখতে হবে এবং শেপ দেখতে হবে। শেপ তো খালি চোখেই দেখা যায় যে একটা আলসার রাউন্ড নাকি কিছুটা ওভাল নাকি ইররেগুলার একটা আলসার, সেটা খুব ভালো করে বোঝা যায়। কিন্তু এখন সাইজটা বুঝতে হলে দুইভাবে বোঝা যায়। এই যে টেইলার্সে যে ফিতাগুলো থাকে না, এই যে গলার মাপ নেয়, তারপরে কাফের মাপ নেয়, এগুলো দিয়ে মানে যেগুলো থাকে, এই ফিতা দিয়েও কেউ ইচ্ছা করলে সাইজটা নিতে পারে। আবার যে গজ যেটা দিয়ে যে ড্রেসিং করা হয়, সেই গজটাকে মনে করো যে গ্রানুলেশন টিস্যুর উপর রেখে দিল, তাহলে কিন্তু কিছু মানে পুরাটা যে গজটা অংশটুকু, সেই অংশটুকু একটা কালার ধারণ করবে। এই গজের যে অংশটুকুকে কালার ধারণ করলো, এইটাকে যদি সে মেজার করে, তাহলে কিন্তু সে সাইজটা পেয়ে যাবে। এখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যে টিউবারকুলার যে আলসারটা থাকে, সেগুলো সাধারণত ওভাল শেপের হয়ে থাকে। কিন্তু এগুলোর যে আলসার যদি একসাথে অনেকগুলো থাকে, সেগুলো অনেক সময় ফিউজ হয়ে হয়ে যায়, তার ফলে অনেক সময় মার্জিনগুলো খুব একটা মানে কনসেন্ট্রিক বর্ডার টাইপের হয়ে যায়। আর সিফিলিটিক যে আলসারগুলো থাকে, সেগুলো সাধারণত সুন্দর একদম সার্কুলারই হয়ে থাকে। এই যে সিফিলিসের যে আলসার, এগুলো দেখ সুন্দর সার্কুলার হয়ে আছে। এই আলসারগুলো সাধারণত সার্কুলারই হয়ে থাকে। আর ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে যদি কোনো আলসার দেখা যায়, সেগুলো সাধারণত ভার্টিক্যালি ওভাল শেপ হয়ে থাকে, নিচের দিকে কিছুটা ভার্টিক্যাল হয়ে থাকে। আর যদি কোনো কার্সিনোমাটোজ আলসার দেখা যায়, মানে ক্যান্সারের ফলে বা কোনো একটা আলসার থেকে ক্যান্সার ডেভেলপ করে ফেলছে, এরকম যদি মনে হয় যে কোনো আলসার, সেই আলসারের ক্ষেত্রে সাধারণত শেপগুলো ইররেগুলার হয়ে থাকে। আর এমআরসিএস এক্সামের জন্য ভেরিকোজ ভেনের যে আলসার, সেটা এক্সামিনেশনটা খুব ভালো করে জানতে হয়। ওটা ওরা দেয়, একটা থাকে। তারপরে কি নাম্বার। এখন নাম্বার সাধারণত দেখা যায় যে বেশিরভাগ আলসারই একটা হয়ে থাকে, বাট যে টিউবারকুলাস আলসার, এগুলো এটা দুইটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে দুইটারও বেশি হয়ে থাকে, কিন্তু দুইটাই বেশি হয় বেশি। মানে যেই জায়গাটায় হয়েছে তার খুব কাছেই আর একটা আলসার হয়ে যায়। সাধারণত দুইটার সাইজে প্রায় কাছাকাছিই থাকে। আর তারপরে ভেরিকোস আলসার যেটা থাকে, সেই আলসারও দেখা যায় যে অনেক বড় একটা আলসার হয়, আবার ছোপ ছোপ দাগের মতো একটা আলসার হয়ে থাকে। ফলে ওই আলসারও দেখা যায় যে 3টা 4টা 5টা পর্যন্ত হয়। আর এই পেশেন্ট আমি দেখছি, আমি মেডিকেলে চান্স পাওয়ার পর প্রথম যে দেখছি, মানে আমি একটা স্যারের চেম্বারে গেছিলাম আমার ব্রনের মানে অ্যাকনির প্রবলেমের কারণে। ওনার কাছে একটা পেশেন্ট আসছিল, তো উনাকে আমি দেখছিলাম যে ভেরিকোস ভেনের আলসারের জন্য আসছে। আলসার আসলে খুব কষ্টকর কন্ডিশন। তারপরে তো ওনাকে সার্জনের ঠিকানা ঠিকানা দিল, উনি যে অপারেশন করলো। যাই হোক, এখন পজিশন অনুসারে আলসার কোথায় দেখা যায়, এই যে গালের উপরে আমাদের যেটা ওই যে ম্যান্ডিবলের মানে অ্যাঙ্গেল আছে না, এবং যেটা কানের মানে ইয়ার লোবিউল আছে, এইটার উপরের অংশের দিকে, এবং ইনার ক্যান্থাস যেটা আছে চোখের, মানে চোখের ভেতরের দিকে যে কোণটা আছে, যেখানে দুইটা উপরের লিডটা এবং নিচের লিডটা যেখানে মিট করে ভেতরের দিকে, সেই অংশের দিকে একটা আলসার ছড়ায় পড়ে। এই আলসারটাকে বলা হয় রডেন্ট আলসার। রডেন্ট আলসার মোটামুটি ম্যালিগন্যান্ট আলসারই, কারণ এই ক্ষেত্রে আমরা সার্ভাইকাল লিম্ফ নোডের সোয়ালোইং পাবো। তারপরে আর রডেন্ট আলসার, আচ্ছা এই আলসারটা দেখছি, যেটাকে আমি কার্সার নড়াচ্ছি। এইটা কি অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, মানে বা ম্যান্ডিবলে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা, এটা মনে কর এই যে এইখানে। আর এটা এয়ার লোবিউল। আর চোখটা যেহেতু নাই, ইনার ক্যান্থাস বলে একটা মানে টার্ম আছে, যেইখানে যে তোর ভেতরে চোখের মানে কোণ যেটা আছে না ভেতরের দিকে, মানে নাকের দিকে যে একটা কোণ আছে, এই আলসারটা সাধারণত এরকম একটা রিজিয়নে ডেভেলপ করে। এই আলসারটা ডেভেলপ করতে করতে এই চোখের দিকে চলে যায়, পুরো চোখকে ঘিরে ফেলে। এই আলসারটাকে বলা হয় রডেন্ট আলসার। এবং এটার এস দাসের 63 নাম্বার পেজে আছে। সব ছবি নামালে তোরা বই খুলিস না, সব ছবি নামালে কেউ বই খোলে না, এই জন্য ছবি নামাই ইচ্ছা করে। আচ্ছা। এস দাস থাকলে 63 নাম্বার পেজে আছে। আর আর যদি লাগে তাহলে আর কি করবো।
থাম। দেখতেছি উইন্ডোটা শেয়ার করা যাবে কিনা। শেয়ার করা যায়, শেয়ারই তো করেই তো দেখাই। আচ্ছা থাম, আমি একটা এই যে এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করি, তারপরে দেখি কিছু দেখা যায় কিনা। এখন দেখতে পাচ্ছিস তোরা? এই যে এইটা হলো রডেন্ট আলসার, দেখছিস? এই যেটা এই মানে ইয়ার লোবিউল, আর যেটা যদিও এটা মাউথের নিচে অ্যাঙ্গেলের নিচে চলে আসছে, বাট এইটা অ্যাঙ্গেলের ওপরেই থাকবে। ওই যে দিছে ওই আফিসা, ওইটাই হলো রডেন্ট আলসার। সাদা কালো ছবি তো, এটা হলো কালার ছবি, এই যে দেখতে পারিস। যাই হোক, আর তোরা সার্জারি ওয়ার্ডের বই কিনছিস? এস দাসটা কিনে নিস, আমাদের মেডিকেলে এস দাস পড়ায়। এস দাস, MSFRCS। হুম, এস দাস বললেই হবে। আচ্ছা, রডেন্ট আলসারটা ওরকম জায়গায় দেখা যায়, এবং যে ভেরিকোজ ভেনের কারণে যেসব আলসার হয় এবং আর্টারিয়াল যেসব আলসার হয়, সেসব আলসার সাধারণত লোয়ার লিম্বে দেখা যায় পজিশন অনুসারে। নাতিটা কোন বইয়ের পিক দিচ্ছে? এস দাসেরই কিছু পিক দিছে। আচ্ছা, এস দাসের কাভার কাভার পেজের পিকটাও দিয়ে দে, তাহলে সবাই কিনে নিবে। হুম, আচ্ছা। এখন ভেরিকোজ ভেনের কারণে বা ভাস্কুলার ভেনাস যে আলসারগুলো হয়, সেগুলো সাধারণত মিডিয়াল অ্যাসপেক্টে হয়, পায়ের মিডিয়াল অ্যাসপেক্টের দিকে হয়, মিডিয়াল ম্যালিওলাসে সাধারণত হলো ওপরের দিকে হয়। আর যেসব আর্টারিয়াল আলসারগুলো আছে, সেগুলো সাধারণত পায়ের আউটসাইডের দিকে হয়, এবং যদি সাধারণত মিডিয়াল অ্যাসপেক্টে চলে আসে, তাহলে মিডিয়াল ম্যালিওলাসের নিচের দিকে হয়। আচ্ছা, আমরা অনেক সময় যে নামাজ পড়ার ফলে ল্যাটারাল ম্যালিওলাসে একটা আলসারের টাইপের কন্ডিশন ডেভেলপ করে, এইটা কোন টাইপের আলসার? হুম, এই যে এই স্লাইডটা দেখে বল। ল্যাটারাল ম্যালিওলাসে যে আলসারটা হয় অনেক সময়, ভেনাস আলসার হলে, তো সেই আলসারটাকে নিয়ে কিন্তু একটা মানুষ পুরো লাইফটা বেঁচে যায়। তাহলে কি মানে ওটা কি ভেনাস আলসার হলো? এটা সাধারণ ট্রমাটিক আলসার, নন স্পেসিফিক ট্রমাটিক আলসার। আচ্ছা, আচ্ছা, তারপরে আরো কিছু আলসার। ট্রমাটিক আলসার কি? হুম, আমি ল্যাটারাল ম্যালিওলাসের মানে পুরা ইন্টায়ার এই লেকচারে আজকে সানজিতাকে একদিন দিছিলাম, 63 নাম্বার মিনিটে তুমি একটা উল্টা কথা বলছো, উল্টা পাল্টা কথা বলছো। আচ্ছা, যাই হোক, ইয়া, আসি। তারপরে আচ্ছা, লাম্পাস অনেক সময় লাম্প ফর্ম করে যায়। আসলে লাম্পটা কি? এই মনে কর যে যে গ্রানুলেশন টিস্যুটা আছে, সেটা অনেক সময় যে বিকৃতি টাইপের আকার ধারণ করে, লাম্প টাইপের একটা আকার ধারণ করে, এটা টিউবারকুলোসিস আলসারের ক্ষেত্রে। এটা একটু ম্যালিগন্যান্ট কন্ডিশনের ক্ষেত্রে চলে যায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে পজিশন অনুসারে ইম্পর্টেন্ট হলো পারফোরেটিং আলসার বা ট্রফিক আলসার, যেটা ওটাই হিল এবং ফুটে দেখা যায়, বলে দেখা যায়। মানে অ্যাকচুয়ালি ওইটা সব ঘুরে ফিরে ডায়াবেটিক আলসারের কাছে চলে যাবে, এই ট্রফিক আলসারগুলো। আর ম্যালিগন্যান্ট যে আলসারগুলো দেখা যায়, ম্যালিগন্যান্ট আলসার আমরা কেমন করে বুঝতে পারি? যেই ফ্লোরটা আছে, ওই ফ্লোরে একটু প্রেস করতে হয়, গ্লাভস পরে অবশ্যই, খালি হাতে না। ওই ফ্লোর প্রেস করার ফলে যদি আমরা দেখি, যে বুঝতে পারি যে জায়গাটা হার্ড হয়ে আছে, তাহলে আমরা বুঝবো যে আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে এটা ফিক্স হয়ে গেছে। একটু ভালো করেই কিন্তু ফিল করতে হবে। অনেক সময় দেখা যাবে জাস্ট ফাইব্রোসিস হওয়ার কারণে ফিক্স মানে একটু মানে শক্ত শক্ত মনে হচ্ছে, কিন্তু যদি ফ্লোরের সাথে খুব একটা ভালো করে যদি আমরা হার্ডেনিং মানে স্ট্রাকচারটা বুঝতে পারি যে অনেক হার্ড হয়ে গেছে স্ট্রাকচারটা, তাহলে এটা খুবই খারাপ এবং এটা ম্যালিগন্যান্সির পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমরা যে পড়ছিলাম যে ইয়াতে কি অ্যানাটমিতে পড়ছিলাম, যে যে ব্রেস্ট অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট পড়ার সময়, আচ্ছা কখন মানে, আচ্ছা কখন না মানে ব্রেস্টের যে যে ইয়াটা থাকে, ম্যালিগন্যান্সিটা ডেভেলপ করে, কখন এটাকে আমরা বলতে পারি যে হলো খুব খারাপ পর্যায়ে চলে গেছে? অ্যানাটমির বইতে কিন্তু আছে।
ইয়া বাদ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ওটা কেমন করে বুঝবা? এমনি সাধারণ ইন্সপেকশন দিয়ে। হুম, শক্ত হয়, ঠিক আছে। আর হুম, এখন ঠিকই আছে, লিম্ফ লিম্ফ সোয়ালিং হয়েছে, এটা খুবই ভালো। ও দুইটাই ভালো ভালো পয়েন্ট বলছেন। আর একটু ভালো ডাক্তার হলে আর একটা জিনিস দেখবা, যে দেখবা ওইখানে ছবি আছে চারটা চারটা না ছয়টার মতো। ওইখানে দেখবা যে একটা মানে ফিমেল পেশেন্টকে বলছে যে আপনি আপনার মাসেলটা টট করেন, মানে শক্ত করেন। তার ফলে যদি যে এখানে নোডিউল বা যে লাম্পটা ফর্ম করছে বা ফাইব্রয়েড স্ট্রাকচারটা ফর্ম করছে, সেটা যদি মোবাইল না থাকে, যদি আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে আমরা বুঝতে পারি যে খুব শক্ত হয়ে আছে, তাহলে বুঝতে হবে যে যে আমাদের এইখানে পেক্টোরালিস যে মেজরটা আছে, এই মাসেলের সাথে মানে এই মাসেল পর্যন্ত ক্যান্সারটা ডেভেলপ করে ফেলছে। এবং তার ফলে দেখা যাবে যে হয়তো বা ক্যান্সারটা লাংসে বা বিভিন্ন জায়গাগুলোতে পেটেও ছড়ায় পড়তে পারে। আসলে তখন আর কি মানে বেশ খারাপ অবস্থা, এটা আমরা বুঝতে পারবো। এটা ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লাগবে, এই ব্রেস্টে তো যেটা বললাম। আচ্ছা আসো, তারপরে দেখি আমরা এজ। এজের মাধ্যমে, যে এজের একটা ছবি দেখাইছিলাম, এজ আন্ডার, যদি একটা স্লপিং এজ পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা হিলিং আলসার। আর যদি আন্ডারমাইন্ড এজ পাই তাহলে সাধারণত এটা টিউবারকুলাস আলসারের একটা সাইন। এবং আন্ডারমাইন্ড এজগুলো খুব পেইনফুল হয়, কারণ এইখানে টিউবারকুলাস আলসারের ক্ষেত্রে যে পাস বললাম না, পাসটা খুব বেশি ফর্মেশন হয় এবং পাস খুব বেশি সিক্রেশন হয়, এবং এটা বেশ পেইনফুল। তারপরে কি পাঞ্চড আউট মার্জিন, জাস্ট মনে করো যে ওই যে কিছু কিছু পুকুর থাকে না, যেগুলোর পাড় থাকে না ঠিক মতো, হুট করে কুয়ার মতো হয়ে ইয়া তৈরি হয়ে গেছে, পুকুরের মতো হয়ে গেছে, ওগুলা ওগুলো ডায়াবেটিক ফুট আলসার বা ট্রফিক আলসার সবচেয়ে বেশি দেখা যায়। আর তারপর কি ইভার্টেড মার্জিন, যেগুলো সেগুলো স্কোমাস সেল কার্সিনোমাতে দেখা যায়, এবং রোলড আউট মার্জিন সেগুলো বেজাল সেল কার্সিনোমাতে দেখা যায়। স্কোমাস সেল কার্সিনোমা এপিডার্মিসের একটা এপিথেলিওমা, আর বেজাল সেল কার্সিনোমা একটা স্কিন মানে ক্যান্সারের মধ্যেই পড়ে। বাট এই বেজাল সেল কার্সিনোমা সম্ভবত খুব একটা ম্যালিগন্যান্ট না, যদিও এটা আমি ভুলে গেছি, এটা আবার কেউ মাথার মধ্যে নিও না এখন। হুম, তারপরে আছে কি, ফ্লোর। তো ফ্লোর কোনটা আলসারের? না দেখে, এই দেখা যাচ্ছে এখানে, এই আলসারের ফ্লোর কোনটা? এই আলসারের ফ্লোর কোনটা এটা? একজন আনমিউট করে বলো। হুম, মানে আমি খালি চোখে একটা আলসারকে মার্জিন ছাড়া যে অংশটা দেখ, মার্জিন এবং সারাউন্ডিং এরিয়া ছাড়া যে অংশটা দেখতে পাবো সেটাকেই বলবো ফ্লোর। আর ফ্লোর যেইটার অংশ মানে যেটার উপর বসে থাকে সেটাকে আমরা বলবো বেস। এখন ফ্লোরের মধ্যে যদি আমরা পেল এবং স্মুথ গ্রানুলেশন টিস্যু দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা স্লোলি হিলিং আলসার। আর যদি কোনো ব্ল্যাক মাস দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ম্যালিগনেন্ট মায়োলোমা ডেভেলপ করে ফেলছে, মানে ব্লাডের মধ্যেও ক্যান্সারটা আস্তে আস্তে ছড়ায়, মানে আলসার থেকে ক্যান্সার হয়ে গেছে আস্তে আস্তে। আর ফ্লোরে যদি আমরা এরকম হলুদ হলুদ স্লাস দেখতে পাই তাহলে বুঝতে হবে যে এটা আস্তে আস্তে স্প্রেডিং আলসার হয়ে পড়তেছে, এবং এই স্লো আর এবং এরকম সাধারণত হলুদ হলুদ যদি স্লাস দেখতে পাই তাহলে দেখা যায় যে মার্জিনগুলা কিছুটা ইডিমাটাস হয়ে থাকে, এবং স্লোপ মানে এজগুলো সাধারণত স্লোপিং থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে ইররেগুলার এজ পাওয়া যায়, এবং এটা একটা খারাপ পর্যায়ের আলসারই আর কি। আর যদি এরকম আমরা কোনো ফ্লোর দেখতে পাই, লাল লাল ফ্লোর আছে একটা, আচ্ছা একটা হেলদি আলসারের মানে ইনার টু আউটার কিরকম জোন পাওয়া যায় দেখে দেখে বলো একজন। আজকে মোটামুটি আমি জোরেই বলছি, কিন্তু তাও এটা তো ইন্টারেস্টিং জিনিস। একটা হেলদি আলসারের ইনার টু আউটার কি কি জোন পাওয়া যায় বসাক বলো। কোথায় আছে মানে আজকে আমি দুইবার বলছি। রেড জোন, ও কেমন করে বলতে পারলো? ও তো শুনছো তো, এটা ইয়াতে এস দাসে নাই। খুঁজে খুঁজে চিরুনি অভিযান চালালেও লাভ নাই। হ্যাঁ, ঠিক আছে। এই যদি আমরা জোনটা তিনটা জোন, বসাকের বসাকের উপর আমি বসাকের উপর আমি প্রতিশোধ নিচ্ছি অনেক
কাহিনী আছে। আচ্ছা যাই হোক, এইটা হলো এরকম এজ আমরা পাবো। আচ্ছা, যদি সরি এরকম যদি আমরা একটা স্ট্রাকচার পেয়ে যাই তাহলে আমরা বুঝবো যে সেটা হিলিং আলসার। আচ্ছা, ডিসচার্জ। এখন ডিসচার্জ যদিও এর আগে একবার বলছি, আর যদি আমরা সেরাস ডিসচার্জ পাই সেটাকে আরেকবার রিপিট করতেছি, যদি সেরাস ডিসচার্জ পাই তাহলে সেটাকে হিলিং আলসার বলবো। আর যদি পুরুলেন্ট ডিসচার্জ পাই তাহলে সেটাকে আমরা বলবো স্প্রেডিং এবং ইনফ্লামড আলসার। মানে পুরুলেন্ট ডিসচার্জ কি সেটা না, বসাক বলো পুরুলেন্ট ডিসচার্জ কি বলো, জিজ্ঞেস করো। পুরুলেন্ট ডিসচার্জ হলো যদি পাজ এবং আচ্ছা, বাংলা লাগবে না, আবার তুমি গুগল মামার কাছে যাচ্ছ। পুরুলেন্ট, পুরুলেন্ট যে আলসারগুলো মানে ডিসচার্জগুলো সেইখানে পাজও থাকে, সেরাস স্ট্রাকচারও থাকে, এটাকে বলা হয় পুরুলেন্ট স্ট্রাকচার। আর টিউবারকুলোস আলসারের ক্ষেত্রে দেখা যায় এই টাইপের মানে ডিসচার্জগুলো বেশি দেখা যায়। আর এছাড়াও আমরা এই যে সোয়াব টাইপের জিনিসপত্র থাকে সাইড থেকে, যদি এই যে মার্জিনের সাইড থেকে যদি একটা কটন বাড দিয়ে একটু প্রেসার দিয়ে যদি পুরোটাকে একটু ওয়াশ করতে চাই তাহলে যে সোয়াব মানে পাওয়া যাবে, এটাকে আমরা ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠাতে পারবো। সারাউন্ডিং এরিয়া খুব বেশি ইম্পর্টেন্ট। সারাউন্ডিং এরিয়ার কালারও ইম্পর্টেন্ট, টেম্পারেচারও খুবই ইম্পর্টেন্ট। টেম্পারেচার দিয়ে আগে আসি। এখন সারাউন্ডিং এরিয়ার টেম্পারেচার কিভাবে মাপবো, একজন কেউ বুদ্ধি করে বলো তো। আলসারের সারাউন্ডিং এরিয়া তো মানে এই আলসারটা সারাউন্ডিং এরিয়া হলো এগুলো, এই এরিয়াটার টেম্পারেচার আমার মাপা লাগবে, কিভাবে মাপবো? আচ্ছা, আজান হচ্ছে, 3 মিনিট আজান হবে, ভাবতে থাকো কিভাবে মাপবো। সিলেটে এই যে মান্নান স্যার একটা অপারেশন করছে, সবাই তো দেখছি তাই না, এই যে হাত জোড়া লাগাইছে। হুম, একটা স্যার ওই যে পোস্ট দিছে যে যেই হাতটা জোড়া লাগাইছেন এই হাত দিয়ে আপনি মার খাবেন একদিন। ডাক্তার পেটাবে এই হাতই একদিন। বসে, হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই অপারেশনের বিল কত হয়েছে আমার জানার খুব ইচ্ছা, দেখবি এই অপারেশনের বিল খুব একটা বেশি ছিল না, কারণ এটা এক্সপেরিমেন্টাল টাইপের অপারেশন করছে। বসাক ব্লু নেট কেমন সার্ভিস দিচ্ছে? হুম, কয়েকদিন ধরে আমি খুব একটা ভালো ভালো সার্ভিস পাইনি। কল দিছিলাম ওদেরকে, ভাঙ ভুং বুঝায়, ওরা তো খালি রাউটার বন্ধ করা। ওয়াইফাই যদি অক্সিজেন সার্ভিস আসছে অনেক আছে। র্যাপিড নেট, র্যাপিড তোরা কেমন? কেমন সার্ভিস? র্যাপিড নেট আমি চালাই না। র্যাপিড নেট ওই যে মোটা বলতেছিল যে একবার চেঞ্জ করে নেয়, কিন্তু এই করোনার মধ্যে যদি বাসায় এখন মানুষ আসে ব্যাপারটা কেমন লাগে, তো এই জন্য মানে ইয়ে করে নিয়ে। বর্ষা কি বলতেছে, কেমন চলে? ঝামেলা হচ্ছে না না, তেমন হুম, আসলে খুব একটা ঝামেলা হয় না। আমার বাসাতে চালাই
হুম, কোথায় ছিলাম? বসাক টিউবারকুলাস আলসারের ডিসচার্জ কেমন হয়? আচ্ছা, টেম্পারেচারের কার কি মাথায় কি আইডিয়া আছে শুনি, টেম্পারেচার কিভাবে মাপবো? হুম, তার মানে হুম, আচ্ছা, তোর মাথায় কোনো এখনো কিছু ক্লিক করেনি। ফুয়াদ, তুমি তো সব সময় বুদ্ধিদীপ্ত আনসার দাও, তুমি আজকে একটু বুদ্ধিদীপ্ত আনসার। বুঝতে পারিনি না। একটা এই যে আলসারটা দেখতে পাচ্ছি সেইখানে, হ্যাঁ হ্যাঁ। এই আলসারটার সারাউন্ডিং এরিয়ার আমার টেম্পারেচার মাপা লাগবে, মানে একদম যে মাপতে হবে সেটা না, মানে তো কি আইডিয়া করতে মানে বুঝতে হবে, কিভাবে বুঝবি তুই? মাপা লাগবে বলতে। মোবাইল মোবাইল হিট টেস্ট করে না উপর থেকে যে আর লেজার করে এরকম। ওরে মারে, কয় জায়গায় লেজার দেখছিস? ওই কেন করবি না? হুম, তুই তুই আলসারের হাত টাচ করবি না হাত দিয়ে, কিন্তু সারাউন্ডিং এরিয়াতে। হ্যাঁ। হুম, তোর যদি জ্বর থাকে, আরেকজন শান্তা কিছু মাথায় আসলো? তুমি আজকে জয়েন করছো, কিছু বলতেছো না? চলেই গেছে। হ্যাঁ, আজকে হ্যাঁ, পিয়া কিছু বলবা? তুমি আবার চলে যাও না, তুমি আবার চলে যাও, থাকো, থাক। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, কিভাবে মাপা লাগে এটা একটা ইয়ে আছে যে এখন আমি যদি মাপি, কিছু বলবা? আচ্ছা, বলতেছেন তো। আচ্ছা, দেখি। এটা কিভাবে টেম্পারেচারটা মাপতে হবে সেটা হলো, ওরা তো সাধারণত দেখা যায়, না আসছে তো, আসছে আবার। আচ্ছা, যাই হোক, দুই ভাগ। হুম, টেম্পারেচারটা সাধারণত দেখা যাবে যে যদি বায়োল্যাটারাল যদি আলসার থাকে, তাহলে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু ইউনিল্যাটারাল আলসার থাকলে ব্যাপারটা খুব একটা কঠিন না। মনে কর এই, এটা সাধারণত মনে হচ্ছে ডান পা, ঠিক আছে, যদি দেখে মনে হচ্ছে বাম পায়ে তো আর এই জায়গায় আলসার সাধারণত নাই। তাহলে কি করব আমরা, আমার হাতটা উনার এই জায়গায় নিব। সাধারণত তিনটা আঙ্গুল দিয়ে দেখা যায় টেম্পারেচারটা, এই জায়গায় আমরা দেখব, মানে একবার প্রথমে আগে যেটা ভালো পা আছে আর কি, কোনো প্রবলেম নাই, ওই পায়ে আমি একটু কিছুক্ষণ আমার হাতটা রেখে টেম্পারেচারটা বোঝার চেষ্টা করব, মানে একটা ফিল করব। আরো দেখেন। না, কোনো কিছু দেখাইনি আমি, বলতেছি চিন্তা ভাবনা কর। মনে কর তোর ডান পায়ে আলসার, ঠিক আছে, এখন তুই আমার কাছে আসছিস, তুই তো নাক কান গলার ডাক্তার, তো আমার কাছে আসলি, তো এসে, তো আমি এখন তোর হলো আলসারটা, এখন টেম্পারেচারটা দেখতে যাচ্ছি। তোর ডান পায়ে আলসার আছে, এখন আমি প্রথমে যেই জায়গাটা ডান পায়ের যেই জায়গায় আলসার, এরকম তো জায়গা বাম পায়েও আছে, ওই জায়গায় প্রথমে আমি হাত দিয়ে তোর মানে বডি টেম্পারেচারটা একটা বুঝলাম যে হ্যাঁ তোর বডি টেম্পারেচার এরকম, খুব একটা গরম না বা খুব একটা ঠান্ডা না। সেই টেম্পারেচারের সাপেক্ষে এখন আমি এই আলসারের সারাউন্ডিং এরিয়াটা, এই এরিয়াটাতে আমি এখন টাচ করব। তার ফলে যদি আমি দেখতে পাই যে কিছু হিট আছে, তাহলে আমি বুঝতে পারবো যে এইখানে ইনফ্লামেশন হচ্ছে। আর যদি কোনো হিট না থাকে তাহলে বুঝবো ইনফ্লামেশন হচ্ছে না, মানে অবস্থা খুব একটা ভালো না। হিট থাকা মানে ভালো। ক্লিয়ার ব্যাপারটা? হুম। আর তারপরে এটা তো গেল মানে টেম্পারেচার দেখা, তার সাথে সাথে আবার কিছু এই ইয়াটাও দেখতে হবে, মানে না না, উনার জ্বর না, আমি বলছি যে তোর যদি জ্বর থাকে, উনার জ্বর হ্যাঁ, মানে তুই তো দেখতে গেলি, এখন তোর যদি শুধুমাত্র তুই দেখলে তোর বডির সাথে যদি দেখতে চাস, তাহলে তুই তোর বডিতে দেখলি আর তুই পেশেন্টের বডিতে দেখলি। এখন একটা দেখা গেলো পেশেন্টের গা সবসময় একটু গরম থাকে, কিছু কিছু মানুষ আছে না বলে যে আমার গা সবসময় একটু গরম থাকে, কিছু কিছু মানুষ বলে আমার গা সবসময় একটু ঠান্ডা থাকে, তখন তো আমাদের বুঝতে প্রবলেম হবে। যদিও এগুলা যে খুব মানে এটা দিয়ে যে আকাশ পাতাল পার্থক্য করে শেষ করে ফেলে দিব তা না, কিন্তু আমাদের এখন ছোট বাচ্চা, ছোট বাচ্চাদেরকে তো পড়া লাগবে ক্লাস, আমি ছোট বাচ্চা না সবাই। তারপর আচ্ছা, সারাউন্ডিং এরিয়া তো টেম্পারেচার দেখলাম, এখন কিছু কালার দেখা লাগবে। এখন কালারটা যদি দেখতে চাই, আমরা যদি গ্লসি পাই, রেড পাই এবং কিছুটা এডিমাটাস পাই,
তাহলে বুঝবো যে আমরা এই আলসার মানে এই আলসারের সারাউন্ডিং এরিয়ার মধ্যে ইনফ্লামেশন আছে এবং অ্যাকিউট ইনফ্লামেশন আছে, অর্থাৎ আলসারটার মানে বয়স বেশি দিন হয়নি। এবং যদি এক্সিমাটাইজড আলসার পাই বা পিগমেন্টেড আলসার পাই, তখন বুঝবো যে এটা ভেরিকোজ ভেনের আলসার থেকে হইলেও হইতে পারে। আচ্ছা, এক্সিমা তো আমরা মোটামুটি সবাই দেখি, মানে চিনি তো এই ব্যাপারটা, আর কি বলবো। আর যদি আশেপাশে কোনো আমরা রিঙ্কল কোনো একটা জায়গা পেয়ে থাকি, তাহলে আমরা এটা টিউবারকুলাস যে আলসারটা আছে সেটার ওল্ড ভ্যারাইটির একটা আলসার হইতে পারে, মানে সাইডের মানে এরিয়াগুলো যদি একটু কুঁচকে যায়। এখন আসি পালপেশন। পালপেশন অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ পালপেশনের মধ্যে আমরা টেন্ডারনেস দেখব। সাধারণত দেখা যায় যেসব আলসারগুলো ম্যালিগন্যান্ট এবং ক্রনিক আলসার, সেই সব আলসারগুলোতে অনেক ক্ষেত্রে টেন্ডারনেস থাকে না, আবার কিছু কিছু ক্ষেত্রে টেন্ডারনেস থাকে। যেমন টিউবারকুলাস আলসার আর সিফিলিটিক যে আলসার থাকে, সেই আলসারের ক্ষেত্রে স্লাইট টেন্ডারনেস থাকে, তাও আবার প্রথমের দিকে। শেষের দিকে অনেক সময় টেন্ডারনেস থাকে না। আর ভেরিকোজ যে আলসার থাকে, সেই আলসারগুলো টেন্ডারনেস কিছু কিছু ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। আর নিওপ্লাস্টিক যেসব আলসার থাকে বা ম্যালিগন্যান্ট আলসার থাকে, সেসব ক্ষেত্রে মানে টেন্ডারনেস থাকে না। এখন শুনি তো, সব কিছু শুনি আমরা। হুম হুম, এটা টেন্ডারনেস। হুম হুম হুম। সিমটোম আর সাইন হিসেবে হ্যাঁ বলতে পারি, সেইটা এরকম একটা ব্যাপার। তবে পেইন আর টেন্ডারনেস একই জিনিস না। এই সাইন আর ওটা লাগবে না, ওটা যখন যেদিন আমরা হিস্ট্রি টেকিং এর যে ক্লাসটা মানে সরি ডিসকাশনটা করব, সেদিন ওই সাইন সিমটম সব গোষ্ঠী উদ্ধার করে দেওয়া হবে। আজকে পেইন আর টেন্ডারনেসের মধ্যেই আমরা থাকি। তবে পেইন সাধারণত খুব ভালো করে যদি মানে পেইন আর টেন্ডারনেসের মধ্যে ঝামেলা যদি মিটাতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে একটা পেশেন্ট প্রথমে এসে কিন্তু বলবে যে আমার এই জায়গাটা ব্যথা করে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বলবে না ব্যথা করে। তখন কি আমি ডক্টর ওই জায়গাটা কিন্তু আমি প্রেসার দিব, পালপেট করব। পালপেট করার ফলে যদি আমি হ্যাঁ পেশেন্ট যদি বলে যে হ্যাঁ আমার ব্যথা পাচ্ছি আমি, তাহলে আমরা বলবো হ্যাঁ এটা টেন্ডারনেস আছে। আর যদি বলে যে না কোনো ব্যথা নাই, তখন আমরা বলবো নন টেন্ডার আলসার বা নন টেন্ডার, যেখানে যেটাই পাবো। মানে পিইউডি মানে ইয়ার ক্ষেত্রেও তো পাওয়া যায় অনেক ক্ষেত্রে, ওই যে যেরকম গাইনোকোলজিক্যাল বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে যেমন টেন্ডারনেস থাকে অনেক বেশি। আচ্ছা যাই হোক, এজ। আচ্ছা এজ কত, এজের একটা কারো কাছ থেকে একটু বুঝাই নেই তো, এজ কি জিনিস? মার্জিন মানে আলসারের এজ কোন অংশটুকুকে বোঝায়? একজন আনমিউট করে বলো। মার্জিন অফ ব্র্যাকেট, ফ্ল্যাট না ফ্লোর? এই ফ্লোর। হ্যাঁ, সেটাকে বলা হয় মাঝে ইন্টারভেনিং স্ট্রাকচারগুলো বলা হয় এজ। গুড। নাজমুল আহমেদ ফুয়াদ খুব ভালো শোনে, খুব ভালো লাগে। আচ্ছা, তারপরে এখন আমরা আসি বেজ। হুম, বেজ হলো যেই স্ট্রাকচারটার উপর আলসারটা রেস্ট করে বা দাঁড়ায় আছে বা বসে আছে, সেই অংশটুকুকে বলা হয় বেজ। বেজ যদি আমরা বেজ মানে দুইভাবে মানে মেজারমেন্ট করা যায়। যদি বেজ খুব ছোট হয় মানে বা আলসারের যে ফ্লোরটা যদি খুব ছোট হয়, তাহলে সাধারণত একটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই এই বেজটা পালপেট করা যায়। আর যদি একটু বড় হয়, তাহলে আমরা দুইটা আঙ্গুল দিয়ে পালপেট করতে পারি, এবং এই ক্ষেত্রে সাধারণত গ্লাভস পরতে হয়। এছাড়া যদি দেখা যায় বেসটা অনেক বেশি ছোট, তাহলে পুরো আলসারটাকে একটু হাতের মধ্যে নিয়ে এসে রোল করে করে ফিল করতে হয় বেসটা। বা থাম দিয়েও আমরা এই বেসটা মানে পালপেট করতে পারি যদি মোটামুটি সাইজের একটা আলসার পাই। ওই বেস বললাম তো, বেসটা যদি খুব শক্ত বেশি হার্ডেনিং হয়ে যায় বা ইনডিউরেশনটা যদি খুব বেশি থাকে, তাহলে ওই যে ম্যালিগন্যান্সি একটা, এটা হলো একটা সাইন ম্যালিগন্যান্স হয়ে গেছে। আচ্ছা, ডেপথ। ডেপথ খুব একটা রেলেভেন্ট না, তাও ওই যে এজের আসলে যে যতখানি পুরুত্ব, সেটা আমাদের ডেপথ মানে মেজারমেন্ট করতে হেল্প করে। তারপর ব্লিডিং, ব্লিডিং থাকলে ভালো। হুম, কোনো একটা মানে আলসারের ব্লিডিং আছে নাকি, এটা মানে যদি ব্লিডিং থাকে তাহলে মোটামুটি ভালো, বাট খুব যে ভালো তা না। কিন্তু ব্লিডিং থাকলে এই ব্লিডিংটাকে আমরা কালচার করার জন্য পাঠাবো আর কি। আচ্ছা, একটা আলসারের ব্লিডিং হচ্ছে, সেই পেশেন্টের কি কি কন্ডিশন ডেভেলপ করতে পারে পরে, মানে কমপ্লিকেশন?
যে পেশেন্টটার আলসারে ব্লিডিং হয় তার কি কি মানে ডেভেলপ করতে পারে কমপ্লিকেশন? হুম? ওরে বাপরে, কেমনে? আগে অ্যানিমিয়া বল, তারপর শ্বাসকষ্টে যা। হ্যাঁ, সবার প্রথমে অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যানিমিয়াটা সাধারণত পেশেন্ট অ্যানেমিক হয়ে যায় অনেক বেশি। আবার দেখা যায় যে যার অনেক বেশি অ্যানিমিয়া হয়ে গেছে তার ক্ষেত্রে কি হিলিংটা ভালো হবে? হিলিং, আলসারের হিলিং ভালো হবে? কেন? আলসারের ক্ষেত্রে কিন্তু আসলে যে ব্লাড সেলও লস হয়, প্লাজমাও কিন্তু বা সিরাম অংশটুকুও কিন্তু লস হয়ে যায়। তখন কি? তখন কি ডাব্লিউবিসির পরিমাণটাও কিন্তু অনেক কমে যায়। তার ফলে এই যে নিউট্রোফিল তারপরে লিম্ফোসাইট যেগুলো আছে সেগুলো কিন্তু এই ইনফ্লামেটরি যে রেসপন্স সেগুলো খুব একটা ভালো দিতে পারবে না। আমি যতই ওষুধ দিই পেশেন্টকে, ওই ব্লাডের মাধ্যমেই তো ওষুধ যাওয়া লাগবে। এমনি এমনি তো আর হচ্ছে না। লোকাল কিছু, হ্যাঁ লোকাল কিছু মেডিকেশন দিতে পারবো, কিন্তু আমাকে ভেতর থেকে যদি কোনো কিছু হিল করতে হয় তাহলে তো ব্লাডের মাধ্যমেই যাওয়া লাগবে। বুঝলাম না, কিন্তু হিলিং প্রসেসটাই আলটিমেটলি খুব মানে দেরি হয়ে যায়। আচ্ছা, সারাউন্ডিং স্কিন বলে ফেলছি এর আগেই। সারাউন্ডিং স্কিনের ক্ষেত্রে আর একটা ব্যাপার হলো, সারাউন্ডিং স্কিনে ওই যে আমরা কালারটা বলে ফেলছি, কালারের সাথে সাথে আমরা নিউরোলজিক্যাল টেস্টও করে ফেলবো। ওই জায়গায় মানে উনি সেন্সেশন পান কিনা এই ব্যাপারটাও করে ফেলবো। নিউরোলজিক্যাল এখন একটা কথা মানে প্রশ্ন হতে পারে যে নিউরোলজিক্যাল মানে টেস্টগুলো আমরা কি দিয়ে করব, মানে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করব। সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই ওই হাতের কাছে যে যে ঝাঁটার খিলোর মানে ইয়াগুলা পাই ওগুলা দিয়েই, বা যে টুথপিক পাই ওগুলা দিয়ে টেস্ট করে খুব বেশি। তবে ইন্টারন্যাশনাল প্রোটোকল হলো মনোফিলামেন্ট ফাইবার দিয়ে টেস্ট করতে হবে, এবং মনোফিলামেন্ট ফাইবারটা যেন প্যাঁচায় যায় এই পরিমাণ প্রেসার দিতে হবে। মনোফিলামেন্ট ফাইবার না হলে আমি একটু দেখাচ্ছি, আমি ওটারও ছবিটা ডাউনলোড করিনি, আমি এখানে দেখাচ্ছি। মনোফিলামেন্ট ফাইবার প্রেস মানে প্রেসার দিয়ে মানে প্যাঁচায় ফেলতে হবে, তাহলে বোঝা যাবে অ্যাকুরেট ইয়া হবে, মানে প্রেসারটা হবে। আচ্ছা, ভেরিকোজ মানে ভাস্কুলার আলসারটা আজকে মানে কভার মনে হয় দেওয়া যাবে না, কারণ আমার 9টার দিকে মিটিং আছে আর একটা, ওইটাতে যাবো আমি। হয়তো বা দেখা গেলো একটু ইয়া সবই সবই হবে, অসুবিধা নাই, দেখি কত দূরটা টানা যায়। আমি এত কষ্ট করে পড়লাম, এটার কেউ আমার গাইড দেয়নি, আমার গাইড করেনি আমাকে। আচ্ছা, মনোফিলামেন্ট ফাইবারটা হলো যে এইরকম, এই ফাইবারগুলো সাধারণত এই যে এত বড় টাইপের হয়, এরকমই হয়, খুব একটা বেশি না, একটা কটন বাড থাকে, ওই কটন বাডের টাইপের হয়। এবং এইটাকে আমি প্রেস করব, প্রেস করার ফলে যদি একটু কুচকায় যায়, তাহলে সেই পরিমাণ প্রেসার দেওয়ার ফলেও যদি পেশেন্ট কোনো কিছু মানে ফিল করতে না পারে, যে কোনো পেইন হচ্ছে কিনা এটা না বুঝতে পারে, তাহলে বুঝতে মানে তার নিউরোলজিক্যাল কন্ডিশন আর কি পজিটিভ, মানে সে নিউরোলজিক পেশেন্ট, এইভাবে মানে তাকে ডায়াগনোসিস করব। আচ্ছা, তারপরে আচ্ছা তারপরে কি করতে হবে? লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। লিম্ফ নোড এক্সামিনেশন, লোয়ার লিম্বে যদি আলসার হয় কোন কোন লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে? সবাই বলো, একজন বলো, কি কোন কোন লিম্ফ নোড এক্সামিন করতে হবে? কমন সেন্স। গুড, পপ্লিটিয়াল করব। আচ্ছা, পপ্লিটিয়াল লিম্ফ নোডটা কিভাবে এক্সামিন করব একটু বলো দেখি আইডিয়া থেকে। টিবিআর টিউবারসিটি। হুম, টিবিআর টিউবারসিটির এগেনস্টে দুইটা থাম রাখবো, আর যেই মানে ইয়াগুলো আছে আঙ্গুলগুলো ওগুলা পপলিটিয়াল ফোসাতে পপলিটিয়াল আর্টারিটাকে পালপেট করে ফেলবো, তার সাইড দিয়ে পপলিটিয়াল লিম্ফ নোডগুলোকেও আমরা পালপেট করে ফেলবো। আর কোন লিম্ফ নোড দেখতে হবে? যা বাবা, সবাই শীত। হুম হুম হুম, মনে নাই নিজে ডিসেকশনে পড়ছো। বলছিলাম তো আজকে তো লাগতেছে 5 minutes আছে, ওকে ভাবতেছি 5 minutes কখন হবে।
ইঙ্গুইল্যান্ড রিজিয়নে কোনো লিফ নোড থাকে না? ইঞ্জিনিয়ার আছে, আমি পাওয়ারের কাছে অঞ্চলে পাচ্ছি না। না, ইঙ্গুইনাল রিজিয়নের লিফ নোড কয় সেটে থাকে? আচ্ছা ঠিক আছে, সুপারফিশিয়াল ডিপ দিয়ে খুব একটা এখানে কাজ নাই। কয়টা পজিশনে থাকে? কিরকম মানে কয়টা পজিশনে থাকে? দুইটা পজিশনে, একটা ভার্টিক্যাল পজিশনে থাকে আর একটা হরিজন্টাল পজিশনে থাকে না? যেটা ইঙ্গুইনাল লিগামেন্টের সাইড দিয়ে আশপাশ মানে পাশে দিয়ে একটা হলো যেটা হরিজন্টাল লিম্ফ নোড সেটা থাকে, এবং ভার্টিক্যাল লিম্ফ নোডটা এই যে আমাদের যে জেনিটালিয়া আছে এবং যে থাই আছে এটা মিডিয়াল অ্যাসপেক্টে থাকে। দুইটা ইয়াতে থাকে, মানে সেটে থাকে। সেট বলতে গেলে আসলে পেরিফেরাল সরি সুপারফিশিয়াল আর ডিপ বোঝায়। আসলে পজিশন অনুসারে দুইটা জায়গায় থাকে। মানে একটা ভার্টিক্যাল থাকে আর একটা ট্রান্সভার্স থাকে। কেউ যদি ভার্টিক্যালটা দেখে আর ট্রান্সভার্স না দেখে তাহলে সে খারাপ ডাক্তার। খুব ভালো করে মানে করলো না, ভালো করে ইন্সপেকশন করলো না পেশেন্টকে। আচ্ছা, এখানে বিজ্ঞানে পড়া কিভাবে, এখানে কনসেপ্ট আছে। তো আমি তো প্রথমেই বলছি যে প্রপার কনসেন্ট নিবা, যে আমি এগুলো এগুলো করতে চাই। কনসেন্টের অভাবে তুমি যদি পেশেন্টকে ভালো করে এক্সামিন না করো, ওই পেশেন্ট তোমার কাছে থাকবে না। বাংলাদেশে ডাক্তারের অভাব নেই। হ্যাঁ, পেশেন্ট থাকবে না, আর প্রচুর ডাক্তার বাংলাদেশে এখন। তুমি প্রপার কনসেন্ট নিতে হবে, দরকার পড়লে এক্সপোজারও করতে হবে। যদিও সাধারণত এই যদি সুতি টাইপের জিনিসপত্র পরে আসে এক্সপোজার লাগে না। আচ্ছা, একটা মানুষের হলো একটা সিনারিও চিন্তা করো, একটা মানুষ মিডিয়াল ম্যালিওলাসে একটা আলসার নিয়ে আসছে। এই আলসারের ক্ষেত্রে তুমি কি কি করবা ইনভেস্টিগেশন? একজন সাজায় বলো তো সুন্দর করে, মাথার মধ্যে যা যা আসতেছে, উল্টা পাল্টা হোক। ফুয়াদ তুমি বলবা? ফুয়াদ আছে তো? বাপরে, ওরা দুজন চলেই গেছে। যাই হোক, এটা আচ্ছা, এটা আমি পরে ডিসকাস করতেছি। আচ্ছা, আজকের জিনিসগুলো কি বোঝা যাচ্ছে না? সাদা ফিল্ম তারপর হচ্ছে কনসেন্টের যে আচ্ছা, একটা জিনিস আগে বলি, আজকের জিনিসগুলো কি কিছু বোঝা যাচ্ছে না? ওর না স্লাইডগুলো ছোট ছোট করে দিয়ে বুঝাইতেছে, আমাদের বইয়ের ছবিগুলো আঁকার সইগুলাই, হ্যাঁ। কিন্তু আসলে বইটাও তো ওই যে সাদা কালো, ওগুলো স্লাইডের স্লাইড এটা ছবি তুলে স্ক্যান করে স্লাইডে বসাতে পারে। এই কম্পারিজন বই দেখে আমি বুঝছিলাম কি এই বইটা সবাই বই কিনে ফেল, বই কিনা লাগবে। পিডিএফ পড়ার আসলে থাকে না খুব একটা এনার্জি। রাতে তো হচ্ছে বেসিক ক্লাস নেওয়া হয়েছে, সকালে তো মর্নিং ক্লাস করানো হয়নি। এইটা আলসারের এইটা আমাকে কেউই পড়ায়নি, এটা আমি নিজে একটা কনসেপ্ট দাঁড় করাই করাচ্ছি। আচ্ছা যাই হোক, তুই বলতে থাক। অ্যাটলিস্ট মেডিসিন ক্লাসে পড়িস না, হুম হুম মেডিসিন ক্লাসে পড়লে হচ্ছে হুম একটা আইডিয়া থাকে জিনিসপত্রের। হুম। আচ্ছা, তারপরে ওরা হচ্ছে প্রথম থেকে দেখতে আরম্ভ করে, তোর ক্লাসে কোনটা থেকে পড়ানো হয়? তুই এখন বলতে থাক, দেখি তুই ধরতে পারছিস তার মানে। হসপিটালে যান, হচ্ছে বল বল, হচ্ছে শুনি। যে একটা আমি আমি বলছি যে আমি তোকে একটা সিনারিও দিছি যে একটা পেশেন্ট মিডিয়াল ম্যালিওলাসে আলসার নিয়ে আসছে। তুই কি কি জিনিস দেখবি? তুই সালাম টালাম লাগবে না, কি কি জিনিস দেখবি বল। তারপর হচ্ছে মিডিয়াল ম্যালিওলাসে আলসার মানে কি ভাস্কুলার আলসার সরি না? সরি মিডিয়াল ম্যালিওলাসে আলসার মানে ভাস্কুলার আলসার। ভাস্কুলার আলসার হলে তোকে এখন ভেরিকোজ ভেন দেখতে আমি হবে। একটা নতুন বই বুঝলাম, আর্টেরিয়াল আলসার বেশির ক্ষেত্রে হয়, বা ল্যাটারাল ম্যালিওলাসে যদি নামাজ পড়ানোর কারণে ট্রমাটিক আলসার হইতে পারে। ট্রমাটিক আলসার বলতে কি হুম। বোঝায়? ভাস্কুলার আলসার হলে ওনাকে প্রপার এক্সপোজার করে ভেরিকোজ ভেন আছে নাকি সেইটা ভালো করে দেখতে হবে। এটাই চাচ্ছিলাম আমি। যাই হোক, আচ্ছা ফুয়াদ, আছো তুমি বন্ধু? বল। তোমার কি ক্লাসটা খুব বোরিং লাগতেছে? না, আচ্ছা ঠিক আছে, তুমি থাকলেই হবে। তুমি আমার ভরসা। তোমার সমস্যা কোথায়? না, নাজমুল আমিন ফুয়াদ প্রচুর মানে আমার আমি বেশি করে এটা এটা ছাড়। তুমি না না, এগুলো কি? আমরা তো আগে ক্লাসে পড়িয়েছি, আমাদের ভাইয়া স্যার বলতো আমাদের ওই ছোটবেলায়, মাত্র একটা রেগুলার যদি শর্ট শর্ট প্যারা পড়ো
আচ্ছা তোর কাছে ঠিক আছে, তোর কাছে বই আছে, কিন্তু আমি এমন কিছু বলিনি যেটা, আচ্ছা যাই হোক, ফট ফট মেলা কিছুই করা যায়, আমরা সামনের দিকে যাই। হ্যাঁ বসাক, ফোনটা সাইলেন্ট করো, ভাবি রিং দিছে মনে হয়, বৌদি। তো যাই হোক, এক্সামিনেশন অফ ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি করতে হবে, মানে আমাদেরকে প্রত্যেকটা লোয়ার লিম্বের ক্ষেত্রে আর্টারিগুলো পালপেট করে করে দেখতে হবে। যেমন কি আর্টারিয়া ডরসালিস পেডিস, এইখানে যদি আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্যারেরা এই আর্টারিয়া ডরসালিস পেডিসটাই শুধুমাত্র মানে পালপেশন করে, অন্য কিছু পালপেশন করে না, কিন্তু এটা দেখা, এটা শুধুমাত্র করা ঠিক না। ঠিক আছে, আর্টারিয়া ডরসালিস পেডিসে যদি আমি মানে মানে পালপেট করলাম, ভালো ব্লাড সাপ্লাই আছে। তারপরে আমি দেখতে পারি অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, তবে বাট অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির খুব একটা দরকার পড়ে না, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা দেখতে হয় ভালো করে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি কোথায়? অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কিন্তু এই যে যেটা অ্যাঙ্কেল জয়েন্ট আছে এটার অপোজিটে পালপেট করলেই পাওয়া যাবে। আর আর্টারিয়া ডলসারিস পেডিস কি, ফার্স্ট ইন্টার মানে মেটা টার্সাল যেই স্পেসটা আছে সেইখানে কিন্তু পালপেট করলে আমরা পাবো। তারপরে পেছনের দিকে কি, যেটা ল্যাটারাল সরি মিডিয়াল ম্যালিওলাস আছে এবং হিল আছে, সেই হিলের যে মিড পয়েন্ট সেইখানে যদি আমরা হাত দিই তাহলেই কিন্তু পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা পেয়ে যাচ্ছি। আর পপলিটিয়াল আর্টারি পালপেট করতে হবে, কারণ পপলিটিয়াল আর্টারি পালপেট করার জন্য, আচ্ছা, আর্টারিয়া ডরসালিস পেডিস এটা পালপেট করতে হবে ফার্স্ট ইন্টারমেটা টার্সাল যে স্পেস আছে সেইখানে আর্টারিয়া ডরসালিস পেডিস পালপেট করতে হবে। তারপরে কি অ্যাঙ্কেল যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের এগেনস্টে আমাদেরকে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি পালপেট করতে হবে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি কোথায়? মিডিয়াল ম্যালিওলাস এবং হিলের মিড পয়েন্ট যেটা আছে সেইখানে আমাদেরকে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা পালপেট করতে হবে। আর পেছনের দিকে কি করতে হবে, যে সরি এখন এখন আমরা হলো আচ্ছা আজকের ক্লাসে কিন্তু কোনো রেকর্ডিং নাই। হ্যাঁ, তারপরে কি আমাদেরকে আরেকটা হলো আর্টারি পালপেট করতে হবে, সেটার নাম হলো পেছনের দিকে পপলিটিয়াল আর্টারি। পপলিটিয়াল আর্টারি এখন কিভাবে পালপেট করতে হয়, এটার একটা নিয়ম আছে, যে আমাদের যে থাম্ব আছে এই থাম্বটাকে, যে টিবিয়াল টিউবারিসিটি আছে ওই টিবিয়াল টিউবারিসিটিতে দুইটা থাম্বই রাখতে হবে। পেছনের দিকে আঙ্গুলগুলো দিয়ে আমরা পপলিটিয়াল পালসটা প্রথমে ফিল করবো এবং সাইড দিয়ে আমরা পপলিটিয়াল লিম্ফ নোডগুলো খোঁজার চেষ্টা করব। সাধারণত দেখা যাবে যে যদি দেখতে পাই যে হ্যাঁ পপলিটিয়াল লিম্ফ নোডগুলো মানে ইনলার্জমেন্ট হয়নি, ভালো। তারপরে আবার আমরা ফিমোরাল আর্টারিটা দেখব। ফিমোরাল আর্টারি কোথায় পাওয়া যায়? এই যে আমাদের যেটা পিউবিক সিম্ফাইসিস আছে আর অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আছে, এইটার হলো এইখানকার মানে একটা মিড পয়েন্ট খুঁজবো, এই মিড পয়েন্ট থেকে 3 সেন্টিমিটার নিচের দিকে আমরা সাধারণত যে মানে ফিমোরাল যে আর্টারি আছে সেটা পেয়ে যাব। ফিমোরাল আর্টারি পালপেট করলাম, তার সাথে ফিমোরাল যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো দেখে ফেললাম। এখন কন্ডিশনগুলো কীরকম হয়, যদি আমি আর্টারিয়া ডরসালিস পেডিস এখানে দেখা যাচ্ছে যে যদি আমি ভালো একটা সাপ্লাই পেয়ে যাই, মানে ব্লাড সাপ্লাই, তাহলে কিন্তু আমার মানে মাথায় খেলবে যে আমি উপরের আর্টারিগুলোর সাপ্লাই ঠিক আছে দিয়ে আমি মনে করলাম যে হ্যাঁ পেশেন্টের আর এক্সপোজার দরকার নাই। কিন্তু যদি আমি এক্সপোজ করি পেশেন্টটাকে, আমি ভেরিকোজ ভেন আছে নাকি সেটা ভালো করে দেখতে পাবো, কোনো আলসার আছে নাকি সেটাও কিন্তু আমি ইন্সপেকশন করতে পারবো, বা স্কিনের কোনো চেঞ্জ আছে নাকি সেটাও করতে পারবো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো দেখে মানে স্যারাটা দেখে না। আচ্ছা, তারপরে বাই চান্স যদি আমি আর্টারিয়া ডরসালিস পেডিস না পাই, তখন আমি কি করবো, যে গ্রেটর নিচের দিকে দেখবো। যদি আমরা কালো কালো অংশ পাই তাহলে বুঝবো যে হ্যাঁ এখানে গ্যাংগ্রিনাস মানে স্ট্রাকচারাল চেঞ্জ শুরু হয়ে গেছে, তাহলে আমরা একটা অ্যাম্পুটেশনের চিন্তা ভাবনা করবো হয়তো বা গ্রেটর। তারপরে কি যদি এইখানে আমরা ব্লাড সাপ্লাই না মানে অ্যাবসেন্ট পাই যে আর্টারিয়া ডরসালিস পেডিসে, তখন আমরা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে চলে যাব। যদি পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে যদি ব্লাড সাপ্লাই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, যদি মিডিয়াল ম্যালিওলাসেও আলসার থাকে তাও পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে সাধারণত মানে পালসেশনটা পাওয়া যায়। আর যদিও এখানে যে পপলিটিয়াল আর্টারি আর ফিমোরাল আর্টারিটা পালপেট করার কথা বলা হয়েছে, কিন্তু এগুলো খুব একটা সহজে মানে অবস্ট্রাক্ট হয় না, কারণ এগুলো মোটামুটি বড় টাইপের আর্টারি, তো লুমেনটা ভালোই ফাঁকা থাকে। কিন্তু এই আর্টারিগুলো যদি আমরা ভালো করে পালপেট করতে মানে করে ফেলি, তাহলে আমরা যে ভেরিকোজ ভেনের কোনো কন্ডিশন ডেভেলপ করছে নাকি এগুলো আমরা মানে ভালো করে ইন্সপেক্ট করতে পারি। তারপরে কি নার্ভ লেশনের জন্য তো বললামই যে সোলের ক্ষেত্রে আমরা মনোফিলামেন্ট ফাইবার দিয়ে প্রেশার ক্রিয়েট করে দেখবো যে তিনি নার্ভের সেন্সেশন পান কিনা। আচ্ছা, এখন আমরা ডায়াগনোসিসের মধ্যে চলে আসবো, আমাদের হয়তো বা দেখা যাবে আর 10 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ডায়াগনোসিস করার জন্য আমরা প্রথমে কিছু ক্লিনিক্যাল, আমি তো কোনো ম্যালিগন্যান্ট মানে পেশেন্ট পাইনি, তবে নিজের ক্ষেত্রে হ্যাঁ আমি
আমি নিজের লিফ নোট 2 বার পালপেট করে দেখছি, করা যায়, গোটা গোটা মানে বোঝা যায় অনেক, তবে অনেক শক্তি লাগে ওই ওই জায়গাটায় আর কি। মানে আমাদের তো আর হাত পাকা লোক না, লিফ নোট পালপেট করা যায়। ক্লিনিক্যাল এক্সামিনেশন হোক, হ্যাঁ ওয়ার্ডে না গেলে এগুলো বোঝা যাবে না, এটাই হলো আসল কথা এবং সবচেয়ে বড় কথা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই আমি ওই ভাই আপুদেরকে যারা একটু হেল্প, অনেক সময় হেল্প করে না, এড়িয়ে যেতে চাই, তারা ওই একটাই কথা বলে যে ওয়ার্ডে গেলে তোমরা এটা ভালো বুঝতে পারবা। যদিও এটাই সত্যি কথা, কিন্তু হেল্প করা দরকার সবাইকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা মানে ইনভেস্টিগেশনে যাব। ইনভেস্টিগেশনে যাওয়ার জন্য আমরা এখন কি কি দেখবো, আমরা একটু একটা টোটাল সিবিসি দেখে ফেলবো। টোটাল সিবিসির মধ্যে আমরা কি রেড সেল কাউন্টটাও পেয়ে যাবো, তাহলে আমরা অ্যানিমিয়া আছে নাকি সেটাও দেখতে পাবো। আবার সিবিসির একটা রিপোর্টের মধ্যে ডাব্লিউবিসির যে সেলগুলো আছে সেগুলো পেয়ে যাব। যদি আমরা দেখে ফেলি যে ও মানে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম, তাহলে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টটা অ্যানিমিক হয়ে গেছে। ডাব্লিউবিসিতে দেখা গেল নিউট্রোফিল, লিউকোসাইট এগুলোর পরিমাণ অনেক বেশি পেয়ে গেলাম, তাহলে বুঝতে পারবো যে একটা অ্যাক্টিভ ইনফ্লামেশন চলতেছে এই পেশেন্টের ক্ষেত্রে। তারপর একটা ইএসআর দিলাম, ইএসআর দেওয়ার ফলে দেখতে পাবো যে হ্যাঁ ইএসআর অনেক বেশি, তার মানে কি তার বডিতে অ্যাক্টিভ ইনফ্লামেশন চলতেছে, এই জন্য ইএসআর রেটটা অনেক বেশি, সেডিমেন্টেশন রেট আমরা পাবো। তারপরে যদি পেশেন্টটা মানে ডায়াবেটিক আলসারের কারণে হয়, তাহলে আমরা খুব, বা ডায়াবেটিক আলসারের কারণে হতেও পারে নাও হতে পারে, কিন্তু তাও একটা রুটিন এক্সামিনেশন হিসাবে আমরা ব্লাড সুগার একটা টেস্ট দিব, মানে ডায়াবেটিসের একটা টেস্ট দিয়ে দিব। তারপরে সিফিলিস বা টিউবারকিলোসিস যদি মনে হয়, তাহলে এগুলোর জন্য যেসব স্পেসিফিক টেস্ট আছে সেগুলো দিব। তারপর আমরা আর কি করতে পারি, আর হ্যাঁ, আবার কি, যে একটা ইউরিন এক্সামিনেশন টেস্ট দিব। কারণ যদি দেখা যায় যে কিডনি হল, যদি কোনো ডায়াবেটিক্সের পেশেন্ট হয়েই থাকে, তাহলে তার রেনাল মানে ইউরিন দিয়ে আসলে তো যাচ্ছে কিনা, মানে সুগার পাস হচ্ছে কিনা, বা কিডনির কন্ডিশন কীরকম, মানে গ্লাইকোসিরিয়া হচ্ছে কিনা, বা কিডনির কন্ডিশনটা কীরকম সেটাও আমরা খুঁজে পাইতে পারি। তারপরে কি, ইউরিন এবং ইউরিনের মধ্যেও আমরা কিছু ব্যাকটেরিওলজিক্যাল মানে টেস্টগুলো করে ফেলবো, যে কোনো টেপোনেমা প্যালিডাম আছে কিনা যেটার কারণে ইনফ্লামেশন হচ্ছে, বা টিবির কোনো জীবাণু টিবাণু আছে নাকি এর মধ্যে, এগুলো আমরা খুঁজে ফেলবো। আর আরেক হুম, আচ্ছা, তারপরে কি আমরা স্কিনের জন্য একটা মনটক্স টেস্ট করব। এই টেস্টটা খুব একটা রেলিভেন্ট না, ওই জন্য আমি দেখাচ্ছি না। আর তবে হ্যাঁ, এক্স রে করতে হবে, যেইখানে আলসার আছে সেইখানের আলসারের এক্স রে করতে হবে, আন্ডারলাইন স্ট্রাকচারগুলোর কি অবস্থা সেটা বোঝার জন্য একটা ভালো রকম এক্স রে করতে হবে। মানে বোনসের ক্ষেত্রে যদি বোনসের উপরে থাকে তাহলে তো কোনো মাপ নাই, করতেই হবে, জয়েন্টসের উপরে থাকলেও করতে হবে। বোনস অ্যান্ড জয়েন্টসের উপরে থাকলে একটা ভালো রকমের এক্স রে দরকার পড়ে। তারপরে যদি যদি কোনো কারণে ভাস্কুলার আলসার পাই, তাহলে আমরা একটা ডপলার করব। আর যদি না চাই, ডপলার না করতে চাই, তাহলে একটা ডুপ্লেক্স করব। ডপলারের মাধ্যমে আসলে ভাস্কুলার ইনসাফিসিয়েন্সিটা প্রকাশ পায়, এবং ডুপ্লেক্সের মাধ্যমে আসলে ব্লাড ভেসেলের কি অবস্থা এবং ফিলিংয়ের কি অবস্থা সেই দুইটাই বোঝা যায়। আর ডপলারটা হলো ব্লাড, সহজ ভাষায় ডপলার হলো ব্লাড ভেসেলের আলট্রাসোনোগ্রাম, আর ডুপ্লেক্সটা হলো এমন একটা আলট্রাসোনোগ্রাম যেটা দিয়ে ওই ব্লাড ভেসেলের কন্ডিশন এবং ব্লাড ভেসেলের ফিলিং দুইটাই ভালো করে বোঝা যায়। এটুকু মানে বুঝে রাখ। আর তারপরে আমরা একটা রেডিওগ্রাফি করতে পারি, মানে কিছু ডাই ওই ব্লাড ভেসেলগুলোর মধ্যে দিয়ে দিলাম, তার ফলে একটা মানে নিয়ে নিলাম, ডাই মানে কি ওনাকে এক্স রে দিয়ে করে মানে সরি সিটি স্ক্যান করলাম। তাহলে যেসব জায়গায়, বা এক্স রে করতে পারি, যেসব জায়গাগুলো ফিলিং হবে তাহলে আমরা বুঝতে পারবো এই পর্যন্ত কোনো ব্লকেজ নাই। বাট এটা কস্টলি, এটা সহজে করা না, ডপলার ডুপ্লেক্স এগুলোই বেশি করে। আচ্ছা, আমি একটা কি জানি প্রশ্ন করতে চাচ্ছিলাম, প্রশ্নটা মাথা থেকে বের হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এতগুলো টেস্ট দিলাম আমি, টেস্ট মানে এতগুলো কথা বললাম, আর কি টেস্ট দেওয়া যাইতে পারে, আর কি টেস্ট দেওয়া যাইতে পারে? অনেকগুলো তো টেস্টই হলো, আর কি টেস্ট দেওয়া যাইতে পারে? আচ্ছা, আমরা যখন ওই যে ছোটবেলায় মানে পড়ে টড়ে যাইতাম, তখন কিন্তু এমনিও দেখা যেত যে কোনো একটা ইনজুরি টিনজুরি থাকলে সেই পেশেন্টগুলোকে ডিম খাওয়ানোর একটা প্রবণতা আছে অনেক বেশি, বলে অনেক ডিম খাওয়াতো, এরকম একটা প্রবণতা। সেটা কেন, এটার
মানে যদি আমরা উত্তরটা খুঁজতে চাই তাহলে আমরা আর একটা কি টেস্ট দিব সেটা বুঝতে পারবো। একজন একটু আইডিয়া করে বলো তো। একটা আলসার হিলিং হলে কিন্তু সেই আলসারটাকে ফাইব্রোসিস করতে হবে, মানে ফাইব্রোসিস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আলসারটা হিলিং হবে। অনেকখানি আগায় দিলাম। বসাক আনমিউট করা আছে, বলো তো আর কি টেস্ট দেওয়া যায়। ক্লিনিক্যাল চিন্তা ভাবনা তো মাথায় আসছে না। হুম ক্লিনিক্যাল চিন্তা ভাবনা এর মাথায় হুম 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 প্রোফেশনাল হুম 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 অ্যালবামিন। গুড। অ্যালবুমিন টেস্টটা আমরা দিই, সেরাম অ্যালবুমিন টেস্টটাও দিতে পারি, বা আমরা যে একটা সাধারণ যে লিভার ফাংশন টেস্ট আছে সেগুলো দিতে পারি, বাট এগুলো অ্যাডভান্স স্টেজে। মানে আমার লিভ হুম কিন্তু আমরা খালি ডাক্তারকে বলি যে আন্দাজে টেস্ট দিচ্ছি কিছু না বুঝে। হুম কাকে দেখাইছিলি সমর্থকে? আচ্ছা বাদ দে। হুম সমরিতার পাশের বিআরবি না? হুম হ্যাঁ ওটা একটা খুবই কমন একটা ব্যাপার, যে যেই যেখানে কমফোর্ট ফিল করে। হুম বিআরবিতে ওই যে আমাদের গাইনোকোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে যেটা ওই যে অবস্টেটিশিয়ানের যেটা হেড, উনি কিন্তু আমাদের মেডিকেলের আমাদের। হ্যাঁ আর ওই যে বিআরবিতে ওই যে হেপাটোবিলিয়ারি যে ডিপার্টমেন্ট আছে সেটাও আমাদের এশিয়া মহাদেশে প্রায় একটা খুবই ভালো একটা সার্ভিস দেয় ওরা। মোহাম্মদ আলী স্যার আছে। হুম ঠিক আছে। এখন কোথায় ছিল, কোথায় চলে গেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমাদের মোটামুটি সবই শেষ। এখন আমরা একটু দেখি সার্জিক্যাল কি কি ট্রিটমেন্ট আছে। সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা একটা সেকেন্ডারি ক্লোজার করতে পারি, তারপর একটা স্কিন গ্রাফট করতে পারি, আর একটা কি ফ্ল্যাপ নিয়ে স্ক্রিন একটা ফ্ল্যাপ নিয়ে চলে আসতে পারি। এখন সেকেন্ডারি ক্লোজার কখন করা হয় এটা হলো একটা প্রশ্ন। সেকেন্ডারি ক্লোজার করা হবে তখনই যখন আমরা দেখব যে মার্জিনটা খুব কাছাকাছি, দুইটা আলসারের মার্জিন খুব কাছাকাছি, জাস্ট স্টিচ দিয়ে দিয়ে বন্ধ করে দিলেই আর কোনো প্রবলেম নাই, মানে হয়ে গেল, শেষ। তাহলে এবং সাধারণত দেখা যায় এগুলো যে উন্ড যে স্ট্রাকচারগুলো আছে ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে ফলে যে আলসারগুলো হয়, এই দেখা গেল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই যে শার্প কাট ইনজুরির কারণে যেগুলো হয়েছে সেগুলো জাস্ট স্টিচ দিয়ে দিয়ে এই আলসারটাকে হলো মানে কি বলবো পূরণ করে দেওয়া হয় আর কি। তারপরে দেখা যাচ্ছে কিছু আলসার দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি হিলিং, কিন্তু ছড়ায় যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো সেই আলসারগুলো ছড়ায় যাওয়ার টেন্ডেন্সিটাকে রোধ করার জন্য এবং মোটামুটি ভালো একটা গ্রানুলেশন টিস্যু আছে যেটার ফলে আমরা মানে বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা হিলিং হবে, এরকম একটা আলসারের ক্ষেত্রে আমরা জাস্ট বাইরে থেকে, মানে বাইরে তো না অন্য একটা স্কিন থেকে এপিডার্মিস যে অংশটুকু আছে সেটা বা একটা স্কিনের যে 5টা লেয়ার আছে সবগুলো তুলে আনতে পারি। তুলে এনে সেটার মধ্যে আমরা ওই যে লাগাই দিব। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে মাছের ইয়ার মতো হয়ে আছে, কি বলবো এটা, এই যে নাম শুনছি। হ্যাঁ এটাকে কি বলে আসলে, একজন বলতে পারবা? মেশ দিয়ে এরকম করা হয় আসলে, মেশ দিয়ে। আহ, তুই আজকের ইয়াটা ডিসকাশনটা শেষ হলে মেশ লিখে সার্চ দিবি। এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে এই যে যে কোনো জিনিস এই যে স্কিনগুলো বড় করা যায়। খুব একটা মনে কর ছোট জিনিস আনছি এটা বড় করার ফলে দেখা যায় যে যেরকম খুব খুব জায়গা হয়ে যায়। এগুলোকে যদি আমি ভালো করে মানে বড় করে যদি স্কিনটাকে পুরোটা লাগাই দিতে পারি সারফেসে, তাহলে আর কোনো প্রবলেম হবে না, মানে স্কিন গ্রাফটের কাজটা হয়ে যাবে। যদিও এই জিনিসটা একটু ভাষা ভাষা হলো, ভাষা ভাষাই থাক, দরকার নেই আমাদের এখন। আচ্ছা আর তার ফলে কি আছে, ফ্ল্যাপ। কোনো একটা জায়গায় দেখতে গেছি যে হলো আলসারটার ক্ষেত্রে একদম ফ্লোরটা বোন বোন একদম এক্সপোজ হয়ে গেছে, মানে বনি যে স্ট্রাকচার আছে সেগুলো একদম এক্সপোজার হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা স্কিন সহ মাসেল মাস নিয়ে আসবো এবং আন্ডারলাইন যে ব্লাড ভেসেল থাকে সেটাকে প্রিজার্ভ করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে যেইখানে আলসারটা আছে সেইখানকার যে লোকাল ব্লাড ভেসেল আছে তার সাথে অ্যানাস্টোমোসিস করে দিব।
তারপরে সেই অংশটুকুকে আমরা স্টিচ করে দিব। এই যে দেখ, এটা যে ফ্লাপটা নিয়ে আসছে এটা অন্য একটা জায়গা থেকে নিয়ে আসছে, এর নিচে মাসেল আছে, আন্ডারলাইং স্কিন মানে স্কিন আছে, এবং একটা ব্লাড ভেসেলও নিয়ে আসছে। এটা এই ব্লাড ভেসেলটা এইখানে এই অ্যানাস্টোমোসিস করে দিছে, এই যেটা ইয়া আছে তোর হলো লোকাল যে ব্লাড ভেসেল আছে তার সাথে অ্যানাস্টোমোসিস করে দিছি। এই যে আর্টারি এবং ভেন দুইটাই এই প্রিজার্ভ করে আনছে অন্য একটা ফ্লাপ থেকে, আর্টারি এবং ভেন, এবং লোকাল যে মানে ভাস্কুলারিটি আছে আর্টারি এবং ভেন তার সাথে অ্যানাস্টোমোসিস করে দিলেই এখানে লোকাল যেই হলো তোর ইয়াটা মানে সার্কুলেশন সেটা চালু হয়ে যাবে। তারপরে হলো আমরা এই যে স্টিচ করে দিব চতুর্দিক দিয়ে, তাহলে এটা হিলিং হয়ে যাবে। আচ্ছা এখন তো গেল কোন কোন জায়গার ক্ষেত্রে ফ্লাপ ব্যবহার করব আর কোন কোন জায়গার ক্ষেত্রে স্কিন ব্যবহার করব, একটু বুদ্ধি খাটায় বলতো, দুই একটা করে উদাহরণ শুনি। ফ্লাপ আর স্কিনের ব্যাপারটা কি ক্লিয়ার হলো নাকি ক্লিয়ার হয়নি? স্কিনে তোর জাস্ট শুধু স্কিনটা নিয়ে আসা হয়। স্কিন মানে জাস্ট এপিডার্মিস আর ডার্মিস যেগুলো, বা পাঁচটা লেয়ারও নিয়ে আসতে হতে পারে। আর ফ্লাপের ক্ষেত্রে ওই যে জায়গা থেকে স্কিন নেব সেই জায়গার যে নিচের মাসেলটা থাকে এবং ব্লাড ভেসেল থাকে সেটা সহ নিয়ে আসা হয়। একটু ক্লিয়ার? গা বাঁচানোর কথা বলিস না। হ্যাঁ ঠিক আছে, আরো বল ভালো করে, জায়গা বল কোন কোন জায়গায় দিব। ফুটে যদি হয় তাহলে কোনটা করব? ফুট ফ্ল্যাপ করব কেন, স্কিন করলাম না? উঠে যাবে তো স্কিনটা, তাই না? এই জন্য তো এইটা এইভাবে আমি উদাহরণটা শুনতে যাচ্ছিলাম। আর স্কিন কোথায় দিব, এই যে দেখ ল্যাটারাল ম্যালিওলাস আছে, মিডিয়াল ম্যালিওলাস আছে, সব জায়গাগুলোতে সাধারণত স্কিন দেওয়া হয়। আমাদের ডিসকাশন আজকে শেষ। উম, আমি খুব টেনশনে ছিলাম যে 5 মিনিট কথা বলতে পারবো কিনা, কারণ তারপর দেখলাম যে মেলাক্ষণই হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা। লাস্টের টপিকে